নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, শ্রীয়ের কলমে একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার গল্প, চোংলাংয়ের আদিম দেবতা। গল্প পাঠে ও প্রীতম সিংয়ের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, স্পন্দনের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, ডক্টর বাসুর ভূমিকায় মৃন্ময় মান্না, নরবুর ভূমিকায় জয় ভট্টাচার্য, থাপার ভূমিকায় সুদীপ্ত সরকার ও বনলতার ভূমিকায় বর্ণালী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, শ্রীয়ের কলমে চোংলাংয়ের আদিম দেবতা। শিরশিরে ঠান্ডা বাতাসের ঝাপটা ওর সমস্ত চোখে মুখে অদ্ভুত এক শীতল স্পর্শ রেখে যাচ্ছে। হাওয়ার দাপটে ওর শার্টের একটা প্রান্ত হালকা হালকা উঠছে। চোখ বন্ধ করে হাত দুটো দু পাশে ছড়িয়ে দেয় স্পন্দন, আর এক পা সামনে বাড়ালেই এভাবে হবে না। পিছন থেকে হঠাৎই ঈষৎ ভারী একটা কণ্ঠস্বরের ডাকে চমকে ওঠেও। অন্ধকারের মধ্যে কখন যেন এক জোড়া পা নিঃশব্দে ওর ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। কে কে? স্পন্দনের গলার স্বর কেঁপে যায়। ওর কপালে এখন বিন্দু বিন্দু ঘামের ফোঁটা এসে জমা হয়েছে। আগেও তো অনেকবার চেষ্টা করেছ, কখনো হাত কেটে, কখনো গলায় ফাঁস দিয়ে। ফল কি কিছু হয়েছে? হ্যাঁ, ওর ঠিক কানের কাছে মুখ এনে সাপের মতো হিস হিসে হিম শীতল কণ্ঠে বলে ওঠে আগন্তুক। স্পন্দন পেছন ফিরতে চায়, কিন্তু কিন্তু পারে না। ওর মনে হয় ওর সমস্ত শরীরটাকে কেউ যেন লোহার শেকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ও চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু পারে না। গলা থেকে এক ফোঁটাও শব্দ বের হয় না। আগন্তুক আগের মতোই হিস হিসে শীতল কণ্ঠে বলে ওঠে, তুমি এসেছ যার সাথে, যেতে হলে তার সাথেই যেতে হবে তোমাকে। সে ছাড়া তোমার মুক্তি নেই, নেই নেই নেই, মুক্তি নেই। তাকে খোঁজো, তাকে যে খুঁজে পেতেই হবে, তোমায় পেতেই হবে। কে কে? চিৎকার করে ধরফড়িয়ে বিছানার উপর উঠে বসে স্পন্দন। क्या हुआ? यार स्पंदन, रात को करीब 2:30 बज रहे यार, चीखता क्यों है बे? পাশের বিছানা থেকে প্রীতমের ঘুম জড়ানো বিরক্ত কণ্ঠস্বর ভেসে আসে। প্রীতম সিং, স্পন্দনের অফিস কলিগ। প্রীতমের গলার স্বরে চোখ থেকে ঘুমের ঘোরটা একটু কাটতেই নিজের আশপাশটা একটু দেখে নিয়ে খানিক ধাতস্থ হয় স্পন্দন। স্বপ্ন? তাহলে এতক্ষণ ধরে ও যা যা দেখছিল সবটাই শুধু স্বপ্ন ছিল। কিন্তু সেই একই স্বপ্ন, সেই অজানা অচেনা আগন্তুক, তার হিস হিসে হিমশীতল গলায় সেই একই কথা। কাকে খোঁজার কথা বলে সে, আর কেনই বা বলে? মাথার ভেতর সেই মৃদু চিনচিনে যন্ত্রণাটা আবার অনুভব করে ও, আর মনের ভেতর সেই চেনা অস্বস্তি। পাশের টেবিল থেকে হাত বাড়িয়ে জলের জাগটা নিয়ে ঢক ঢক করে অনেকটা জল গলায় ঢেলে দেয় স্পন্দন। अरे सो जाना यार, कल सुबह फिर गांव वालों के साथ बातचीत करने जाना पड़ेगा, सो जाना। ঘুম ঝরানো গলায় প্রীতমের ক্লান্ত অনুনয় ভেসে আসে আবার। স্পন্দনও আর কথা না বাড়িয়ে ব্ল্যাঙ্কেটটা গলা অব্দি টেনে নিয়ে ফের বিছানায় এলিয়ে দেয় শরীরটা। বাইরে কি একটা রাতচরা পাখি তীক্ষ্ণ কর্কশ শব্দে ডেকে ওঠে একবার। কাঁচের শাঁসির বাইরে জমে আছে চাপ চাপ ঘন অন্ধকার। মাঝে মাঝে দু চারটে ছোট ছোট আলোর বিন্দু সেই জমাট বাঁধা কারো অন্ধকারের বুকে জ্বলে উঠেই মিলিয়ে যাচ্ছে আবার জোনাকির দল।
আনমনে সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই স্পন্দনের চোখের পাতা দুটো ধীরে ধীরে বুজে আসে আবার। অতল ঘুমের গভীরে তলিয়ে যেতে যেতে ওর মনে হয় কেউ যেন হিম শীতল কণ্ঠে ওর ঠিক কানের কাছে মুখ এনে বলে চলেছে, সে ছাড়া তোমার মুক্তি নেই, নেই নেই নেই, মুক্তি নেই। লোকটার চোখে মুখে ফুটে ওঠা স্পষ্ট অসন্তোষের ছাপ নজর এড়ায় না ওদের। লোকটা বেশ বিরক্ত ভঙ্গিতেই হাত পা নেড়ে নেড়ে কি যেন বলে চলেছে। প্রায় মিনিট 10 ধরে লোকটার সাথে কথা বলার পর নরবুর মুখে মৃদু হতাশার ছাপ ফুটে ওঠে। সে হতাশ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে এগিয়ে আসে ওদের দিকে। নরবু সিংপো, বয়স 22 কি 24 হবে, বেশ কাজের ছেলে। তেজুতে স্পন্দনদের যে প্রজেক্টটা হওয়ার কথা সেটার ব্যাপারে স্থানীয়দের সাথে কোঅপারেট করার জন্য নরবুই হেল্প করছে ওদের। क्या बोले वो लोग? প্রীতমের প্রশ্নে হতাশভাবে মাথা নাড়ে নরবু। अरे नहीं मानेगे से क्या मतलब है तुम्हारा? हम क्या कोई खेल खेलने आए हैं क्या? अरे ये गवर्नमेंट का प्रोजेक्ट है, मानेंगे कैसे नहीं? हाँ प्रीतम, क्या बोल रहे हो? আমি দেখছি, দাঁড়া। স্পন্দনের কথাতেও প্রীতমের অসন্তোষের জের কমে না। সে আপন মনেই গজগজ করতে থাকে। ওকে ছাড়িয়ে নরবুর দিকে কয়েক পা এগিয়ে যায় স্পন্দন। নরবুর সাথে নিচু গলায় কি যেন খানিক আলোচনা হয় ওর। দুজনের মুখেই মৃদু অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে আসে। স্পন্দন পেশায় একজন মাইন ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে একটা বেসরকারি সংস্থার সাথে যুক্ত। অরুণাচলের এই প্রজেক্টটাতে বেশ বড় একটা লিড পেয়েছে ওদের কোম্পানি। সরকারের কাছে প্রাপ্ত তথ্যসূত্রের ভিত্তিতে এখানে একটা নতুন লৌহ খনি পাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। সেই প্রজেক্টটাকেই খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ওদের কোম্পানিকে। কোম্পানি পুরো কাজটাকে সরজমিনে দেখার জন্য স্পন্দন আর প্রীতমকে পাঠিয়েছে ইঞ্জিনিয়ার হিসেবে। তিনসুকিয়া থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর পাহাড়ি শহর তেজু। চারিদিকে পাহাড়, ঘন পাইন অরণ্যের নিবিড় নৈসর্গিক হাতছানি। পাশ দিয়ে বয়ে চলা তাজেব নদী। পাহাড়ের খাঁজে খাঁজে জেগে আছে ছোট ছোট কাঠের বাড়ি। নির্জন নিস্তব্ধতায় ঘেরা মনোরম সবুজ প্রকৃতি, ঠিক যেন শিল্পীর তুলির নিপুণ আঁচড়ে ফুটে ওঠা এক ফালি রঙিন ক্যানভাস। তারই মাঝে শহরের পশ্চিম কোল ঘেঁষে গভীর রহস্যে ঘেরা চোংলাং অরণ্য। জঙ্গলের একটা অংশ কামলাং রিজার্ভের সাথে যুক্ত। এই জঙ্গলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অদ্ভুত কিছু বিশ্বাস প্রচলিত আছে। এই জঙ্গল তাদের কাছে তাদের দেবতার বাসভূমি। ফলে জায়গাটাতে খোঁড়াখুঁড়ি শুরু করতে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হয়েছে স্পন্দনদের। সবকিছু নিয়ে এত কৌতূহল কেন আপনাদের? জঙ্গলকে জঙ্গলের মতো করেই ছেড়ে দিন না। কি হবে এত কাঁটা ছেঁড়া করে? দূরে পাইন গাছের সারির ফাঁক দিয়ে একটু একটু করে অন্ধকার নামতে শুরু করেছে। আরও একটা দিন চলে গেল, অথচ এখনো স্থানীয়দের সাথে কোনো বোঝাপড়া আসা গেল না। রাস্তার একপাশে চুপ করে দাঁড়িয়ে মনে মনে এসব কথাই ভাবছিল স্পন্দন। হঠাৎ পাশ থেকে মিহি একটা সুরেলা কণ্ঠস্বরে চমক ভাঙে ওর। একটা মেয়ে, পরনে একটা ফুল স্লিভ পুলোভার জ্যাকেট আর জিন্স, কাঁধ অব্দি ছোট করে ছাঁটা চুল, হালকা পাতলা গড়ন। চেহারায় তেমন আকর্ষণীয় ভাব না থাকলেও মোটামুটি সুশ্রী বলা চলে। মেয়েটার চুলের এক পাশ ছুঁয়ে পরন্ত সন্ধ্যের কালচে অন্ধকার এসে ভিড় করেছে। স্পন্দনের অজ্ঞাতেই কখন যেন ঠিক ওর পাশে এসে দাঁড়িয়েছে মেয়েটা। স্পন্দন কি বলবে বুঝতে না পেরে খানিকটা ইতস্তত করে বলে, আপনি বাঙালি? মেয়েটা সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আগের মতোই স্থির নির্জক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। স্পন্দন ওর দিকে তাকিয়ে মৃদু হাসে, একটা হাত বাড়িয়ে নিচে পরিচয় দিয়ে বলে, হাই, আমি স্পন্দন, মাইনিং ইঞ্জিনিয়ার। এখানে একটা... স্পন্দনের কথা শেষ হওয়ার আগেই ওকে মাঝপথেই থামিয়ে দেয় মেয়েটি। আগের মতোই ঠান্ডা নির্লিপ্ত গলায় বলে, জানি, সকালে নরবুর সাথে আপনাদের আলোচনা আমি শুনেছি। তারপর একটু থেমে বলে, জঙ্গলের একটা নিজস্ব জীবন আছে, একটা রহস্য আছে,
কেন তার মাঝে অহেতুক হস্তক্ষেপ করতে চান বারবার? মেয়েটার এ হেন কথার প্রত্যুত্তরে প্রথমটা ঠিক কি বলবে বুঝে পায় না স্পন্দন। একটু আমতা আমতা করে বলে, দেখুন, এটা গভর্নমেন্ট প্রোগ্রাম, আমি এখানে এজেন্ট মাত্র, আমি তো। মেয়েটা ঠোঁটের কোণে হঠাৎ অস্ফুট একটা চাপা হাসির রেখা ফুটে ওঠে। ফিসফিসে গলায় এসে বলে, বেশ, তবে চেষ্টা করেই দেখুন, দেখুন পারেন কিনা জঙ্গলের নিজস্ব আড়াল ভাঙতে। अरे यार तू इधर है और मैं पता नहीं तुझे किधर किधर नहीं ढूंढा। পেছন থেকে প্রীতমের গলা পেয়ে মুখ ফেরায় স্পন্দন। क्या हुआ, कुछ काम था? ऑफिस से फोन आया था, तू चल मेरे साथ। হ্যাঁ, 1 মিনিট। পেছন ঘুরে মেয়েটাকে কিছু একটা বলতে যায় স্পন্দন, কিন্তু কোথায় কি, কেউ তো নেই। এইমাত্র এখানেই তো ছিল, এর মধ্যেই কোথায় চলে গেল? क्या हुआ, रुक क्यों गया? ওপাশ থেকে আবারও তারা লাগায় প্রীতম। স্পন্দন কি বলবে ভেবে পায় না। একটু ইতস্তত করে প্রীতমের পেছন পেছন পা বাড়ায়ও। আর ঠিক সেই মুহূর্তেই এক রাশ দমকা শীতল বাতাস আলগোছে ছুঁয়ে যায় ওর শরীর। आज और कल 2 दिन हम अपने साथ नहीं रह पाएगा साहब। নরবুর কথায় চোখ তুলে তাকায় স্পন্দন। প্রীতমের কপালেও কিঞ্চিত ভাঁজে রেখা ফুটে ওঠে। জিজ্ঞাসু চোখে ওরা তাকায় নরবুর দিকে। নরবুর সহজ সরল পাহাড়ি মুখটাতে হালকা একটা নরম হাসির আভা ফুটে ওঠে। মাথা নেড়ে সে বলে, वो हमारे वहाँ जौशर है ना साहब, मयूद का बड़ा भाई, आप लोग भी जरूर आना साहब। अब ये मयूद क्या चीज है? ये कितना अजीब नाम है, जिंदगी में पहली बार सुन रहा हूं। প্রীতমের গলায় মৃদু শ্লেষ খেলে যায়। নরবু প্রীতমের কথায় প্রথমটায় কোনো উত্তর দেয় না। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। अरे ऐसे भूत बन के काहे खड़े हो, बोलो ना, ये मयूद भला किस खेत की मूली है? हाँ, जिसके बारे में नहीं जानते हो साहब, उसके बारे में कुछ भी मत बोल जाओ। খুব শান্ত স্বরে কেটে কেটে কথাগুলো উচ্চারণ করে নরবু। কিন্তু তবুও ওর কথায় কিছু একটা ছিল, একটা অদ্ভুত কাঠিন্য, খানিকটা উদ্ধত্ত বটে। ব্যাপারটা নজর এড়ায় না প্রীতমের। क्यों? बोले तो क्या होगा, खा लोगे हमें? हाँ, अरे बोलो ना। प्रीतम, क्या कर रहा है यार? ওরা এখানে বাইরের লোক, একমাত্র নরবুই আছে যার মাধ্যমে তবুও টুকটাক এখানকার লোকেদের সাথে কমিউনিকেট করতে পারে ওরা। তাছাড়া প্রচলিত লোকবিশ্বাস নিয়ে মজা করে কথা বললে ব্যাপারটা অন্যদিকে গড়াতে পারে বুঝতে পেরে চাপা গলায় প্রীতমকে ধমক লাগায় স্পন্দন। ওর কথায় মুখ তুলে তাকায় নরবু। ওর মুখের ভাবে কি যেন একটা পরিবর্তন লক্ষ্য করে স্পন্দন। স্থির নিষ্পলক দৃষ্টিতে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে নরবু। তারপর ধীরে ধীরে বলে, ये जंगल हमारा देवता है साहब, वही है मयूद। ये जंगल जिंदा है, रक्षक है हमारा। हर साल हम बड़ी शिद्दत से पूजा करते हैं इन्हें। एक बात हमेशा याद रखना साहब, जो कोई भी जंगल को हानि पहुंचाने की कोशिश करेगा ना, उस पर जंगल का श्राप लगेगा, बहुत ही मौत होगा, तबाही बचेगी साहब, तबाही। और वही वजह है कि यह कोई भी नहीं चाहता है कि आप जंगल में बारे में या फिर वहां के तौर तरीके से बीच में कोई भी दखल अंदाजी करो। सबको डर लगता रहता है कि इन सब के कारण कहीं जंगल जाग ना जाए तो श्राप लगेगा साहब, मयूद का श्राप, जंगल का श्राप। अरे तुम तो हमारे तरफ थे ना, ये अचानक से क्या हो गया? ये देव दानव शाप कहां से आ गया बीच में? मैं किसी की तरफ नहीं है साहब, मैं तो बस आप लोगों को मदद कर रहा था, लेकिन इतने दिनों का लोगों का विश्वास तोड़ के उन्हें समझा पाना मुझे नहीं लगता साहब कि मुझसे हो पाएगा। প্রীতম বেশ রাগত ভঙ্গিতেই আবারও কিছু একটার উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওকে থামিয়ে দেয় স্পন্দন। নরবুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ठीक है, तुम जाओ, हम देखते हैं। हो सके तो जश्न में आप भी आना साहब, हमें अच्छा लगेगा। ওদের নমস্কার জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় নরবু। छोड़ उसे जाने दे, वैसे भी अब उसकी इतनी भी जरूरत नहीं है। নরবু ঘর থেকে বেরিয়ে যেতেই একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে ওঠে প্রীতম। স্পন্দন ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। প্রীতম বলে,
सुन, ऑफिस में बात हुई मेरी, वो लोग और वेट नहीं कर सकते हैं। अगर यहाँ के लोग नहीं मानते हैं तो हमें उनके इजाजत के बगैर ही हमारा काम शुरू करना पड़ेगा। মানে লোক পাবো কোথায়? यहाँ का एक लोकल टेंडर से मेरा बात हो चुकी है, उसे 1% देना होगा, बदले में वो सारा इंतजाम देख लेगा। अरे वो तो कल से ही काम शुरू करने के बारे में बोल रहा था। কাল কাল তো এদের এমনি একটা পরব আছে বললো। খানিকটা আপন মনেই কথাটা বিড় করে স্পন্দন। প্রীতম যদিও ওর কথায় বিশেষ কর্ণপাত করে না। পরব দেখতে যাবেন না? পেছন থেকে আচমকা মেয়েলি গলার ডাকটা শুনে আগের দিনের মতোই একইভাবে চমকে ওঠে স্পন্দন। সেই মেয়েটা আজকেও গায়ে একই রকম একটা পুলোভার, গলায় একটা নীল রঙের স্কার্ফ। এখন ঘড়িতে খুব বেশি হলে সকাল 6টা কি 6:15 বাজছে। পাহাড়ের গায়ে আলগোছে লেগে থাকা ঘুমের জড়তা কাটেনি এখনো। কুয়াশার চাদরের গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছে পাহাড়তলির ছোট্ট শহরটা। ঘুম ঘুম চোখে দূরের পাহাড়গুলোর আড়াল থেকে সবে আড়মোড়া ভেঙে উঁকি দিতে শুরু করেছে সূর্য। তার সিঁদুরে আভায় স্নান করে একটু একটু করে গালে সোনালি আবির মাখছে মাথার ওপর নরম তুলোর মতন ভেসে চলা সাদা মেঘের দল। আজ ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গিয়েছে স্পন্দনের। প্রীতম বোধহয় এখনো ঘুমের জগতে বুঁদ হয়ে স্বপ্ন দেখছে। একা একা রুমে বসে থাকতে ভালো লাগছিল না ওর, তাই গায়ের জ্যাকেটটা চাপিয়ে বেরিয়ে পড়েছিল একটু। আপনি এখানে? খানিকটা বোকার মতোই প্রশ্নটা জিজ্ঞেস করে ফেলে স্পন্দন। কেন আসতে পারি না? গোটা পাহাড়টাই বুঝি আপনার একার? মেয়েটার কথার প্রত্যুত্তরে আবারও বোকার মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে স্পন্দন। সম্ভবত ওর মুখের ভাব দেখেই মেয়েটার ঠোঁটে আলতো একটা নরম হাসির আভা খেলে যায়। কি হলো, ওভাবে তাকিয়ে রইলেন কেন? না মানে স্পন্দন ঠিক কি উত্তর দেবে ভেবে পায় না। একটু ইতস্তত করে বলে, আপনার নামটা জানা হয়নি সেদিন। নাম জেনে কি হবে? নাম জানলেই বুঝি কারোর সমস্ত পরিচয়টা জানা হয়ে যায়? স্পন্দন কোনো উত্তর দেয় না। মেয়েটাও এতক্ষণে ওর পাশে পাশে হাঁটতে শুরু করেছে। আচ্ছা ধরে নিন আমি বনলতা। আপনি বাঙালি টুরিস্ট নাকি কোনো কাজে এসেছেন? এক নিঃশ্বাসে পর পর প্রশ্ন করে স্পন্দন। মেয়েটার ঠোঁটের কোণে সেই নরম হাসির আভাটা ফিরে আসে আবার। পাহাড়ি গুলমলতার ফাঁক দিয়ে সকালের সদ্য জেগে ওঠা লালচে নরম রোদ এসে পড়েছে ওর গালে। এক মুহূর্তের জন্য স্পন্দনের চোখে কেমন যেন ধাঁ ধাঁ লেগে যায়। বুকের ভেতর অদ্ভুত একটা ঢেউয়ের শব্দ শুনতে পায় ও। মনে হয় কোথাও আলগোছে খুব ধীরে ধীরে কিছু একটা ভাঙছে যেন। কই, এমনটা তো আগে হয়নি কখনো। কথা বলতে বলতে কখন যেন স্পন্দনদের হোমস্টেটার প্রায় কাছাকাছি চলে এসেছিল ওরা। সব প্রশ্নের উত্তর একেবারেই জেনে গেলে এর পরের বারের জন্য তো আর কোনো শব্দই পড়ে থাকবে না। তাই কিছু প্রশ্নের উত্তর না হয় পরের বারের জন্যই রাখা থাক। বিকেলে আসুন না একবার পরবের অনুষ্ঠানে, দেখা হবে আবার। আলতো হেসে কথাগুলো বলেই স্পন্দনকে ছাড়িয়ে বাঁদিকে সরু পিচ রাস্তাটা ধরে মেয়েটা। আপনি কোথায় উঠেছেন? পিছু ডাকে স্পন্দন। ওর কথায় মেয়েটা এক মুহূর্ত থমকে দাঁড়ায়, পেছন ফিরে তাকায় ওর দিকে। তারপর খানিকটা অকারণেই মুচকি হেসে ত্রস্ত হরিণীর মতন এক ছুটে মিলিয়ে যায় পাহাড়ি পথের বাঁকের আড়ালে। স্পন্দনের মনে হয় ওর মাথার ভেতর কেউ যেন মৃদু ঋণঋণে স্বরে বলে চলেছে, আবার দেখা হবে। মাদলে ঝিম ধরা মৃদু দ্রিম দ্রিম সুর ভেসে আসছে। দূরে কতগুলো আদিবাসী ছেলে মেয়ে আগুনের চারধারে গোল হয়ে দাঁড়িয়ে আছে। দুহাত আকাশের দিকে তুলে সমবেত সুরে কি সব যেন বিড়বিড় করে চলেছে তারা। আর তাদের থেকে কিছুটা দূরেই হাত কয়েক উঁচু অদ্ভুত দর্শন এক পাথরের স্তম্ভ আড়াআড়িভাবে দাঁড় করানো। হঠাৎ ভারী অদ্ভুত একটা বিষয় চোখে পড়ে স্পন্দনের। এই রাতের ঘন অন্ধকারেও পাথরটার গা থেকে কেমন একটা ফিকে আলো রেখা বেরিয়ে আসছে যেন। সেটা কি শুধুই সামনে রাখা ধুনির আগুনের প্রতিফলন, নাকি নাকি অন্য কিছু? স্পন্দন ভালো করে লক্ষ্য করে পাথরটা। আপাত বৈশিষ্ট্যবিহীন চকচকে মসৃণ একটা চ্যাপ্টা পাথর খণ্ড।
একটা গাছের গুড়ির গায়ে আলগোছে হেলান দিয়ে দূরের অন্ধকার জঙ্গলটাকে লক্ষ্য করছিল। পাহাড়ি গুল্মলতার অন্তরালে বনজ রহস্যময়তা মিলেমিশে অদ্ভুত একটা মায়াবী চাঁদোয়ার সৃষ্টি করেছে। পৃথিবীর সমস্ত রহস্য নিজের বুকের গভীরে সযত্নে আগলে একাকী দাঁড়িয়ে আছে রহস্যময় চোংলাঙের এই জঙ্গল। কাল থেকে এই জঙ্গলেই ওদের কাজ শুরু হবে। প্রীতমকে বলে কয়ে আজকের দিনটা কোনো মতে এড়িয়ে গিয়েছে স্পন্দন। আসলে এই উৎসব আয়োজনের দিনে স্থানীয় বিশ্বাসকে আঘাত করে নতুন কিছু কাজ শুরু করতে ইচ্ছে হয়নি ওর। এমনকি আজকের এই পর্বে আসারও কোনো প্ল্যান ছিল না। কিন্তু একটা মুখ বারে বারে ওর চোখের সামনে ভেসে উঠেই মিলিয়ে যাচ্ছিল। আবার কয়েকটা শব্দ কেবলই ঘুরপাক খাচ্ছিল ওর মাথার ভেতরে। বিকেলে আসুন না একবার পরবের অনুষ্ঠানে, দেখা হবে আবার। অগত্যা ঘুরতে ঘুরতে এখানে আসা স্পন্দনের। ওর দেখা দেখি প্রীতম এসছে সাথে। নরবু বেশ খুশি হয়েছে ওদের দেখে, হয়তো অবাকও হয়েছে খানিকটা। তবে আতিথেয়তার কোনো ত্রুটি রাখেনি সে। প্রীতমের হাতে কি একটা পানীয়ের পাত্র ধরিয়ে দিয়েছে ওরা। আপাতত তাতেই বোধ হয়ে আছে প্রীতম। স্পন্দনকেও দিতে চেয়েছিল, তবে সেসব দিকে আপাতত তেমন আগ্রহী নেই ওর। এই মুহূর্তে ওর অস্থির চোখ দুটো খুঁজে চলেছে অন্য কিছু, বলা ভালো অন্য কাউকে। হঠাৎ সামনের দিক থেকে একটা চাপা গোলমালের শব্দ কানে আসতেই চমক ভাঙে স্পন্দনের। একটা মাঝবয়সী লোক, চোখে সরু সোনালি ফ্রেমে চশমা, কাঁধে একটা ছোট্ট ব্যাগ, সম্ভবত ক্যামেরার ব্যাগ। এই লোকটাকে ঘিরেই ছোটখাটো একটা জটলা তৈরি হয়েছে। জনা কয়েক স্থানীয় আদিবাসী ঘিরে আছে লোকটাকে। লোকটা তাদের কিছু একটা বোঝানোর চেষ্টা করে চলেছে, কিন্তু তারা যে কোনো কারণেই হোক তার কোনো কথাই শুনতে চাইছে না। স্পন্দন হয়তো আরো কিছুক্ষণ তাকিয়ে থাকতো সেদিকে, কিন্তু হঠাৎ একটা মৃদু খসখস শব্দে ওর ঘোরটা কেটে যায়। শব্দটা জঙ্গলের দিক থেকে আসছে। শুকনো পাতার ওপর খুব ধীর পায়ে হাঁটলে যেমন শব্দ হয়, কতকটা সেই রকম। আশেপাশে তাকিয়ে প্রীতমকে কোথাও চোখে পড়ে না স্পন্দনের। আশ্চর্য, একটু আগে তো এখানেই ছিল, গেল কোথায় ছেলেটা? খসখস শব্দটা আবারও কানে আসে স্পন্দনের। অন্ধকারের আড়াল গায়ে মেখে চুপিসারে সার দিয়ে দাঁড়িয়ে আছে পাইন গাছের দল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন ঘোর লেগে যায় স্পন্দনের। অদ্ভুত একটা কৌতূহল উঁকি দেয় মনে। হালকা একটা ঝিরঝিরে ঠান্ডা বাতাস দিচ্ছে। গাছপাতার ফাঁকে ফাঁকে জমে থাকা গহীন অন্ধকার যেন সেই নির্জন হিমশীতল বাতাসকে আশ্রয় করেই হাত ছানি দিয়ে ডাকছে স্পন্দনকে। কি মনে হতে কেমন যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় স্পন্দন। ওর মনে হয় কেউ যেন হাত ছানি দিয়ে কাছে ডাকছে ওকে। একটা অজানা টান, একটা অচেনা আকর্ষণ যেন ক্রমশ গ্রাস করে স্পন্দনকে। অদ্ভুত ঝিমঝিমে নেশার ঘোর একটু একটু করে আচ্ছন্ন করে তোলে ওর সমস্ত চেতনা। তবু কি এক অপার্থিব তাড়নায় মন্ত্রমুগ্ধের মতন সামনের দিকে গিয়ে চলে ও। কে যেন ডাকছে। এই ডাক যেন চুম্বকের মতন কাছে, আরো আরো কাছে টেনে নিয়ে যেতে চাইছে তাকে। দূর থেকে ভেসে আসা মাদলের মৃদু দ্রিমি শব্দটা এখন আরো ফিকে শোনাচ্ছে। নির্জনতা অরণ্যের সহজাত ধর্ম। কিন্তু আজকের এই নিশ্চিদ্র নৈশব্দের মধ্যে যেন অদ্ভুত একটা অচেনা রহস্যের গন্ধ মিশে আছে। যেন অধীর আগ্রহে কোনো এক বহু প্রতীক্ষিত মুহূর্ত প্রহর গুনে চলেছে রাতের এই নির্জন বনজ প্রকৃতি। বাতাসের গায়ে ভারী মিষ্টি একটা গন্ধ মিশে আছে। শরীরটা অবশ লাগে স্পন্দনের। মাদলের শব্দটা একটু একটু করে ফিকে হয়ে আসছে ক্রমশ। পরিবর্তে সেই অদৃশ্য টানটা এখন যেন আগের থেকে আরো কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে। যেন বিরাট একটা চুম্বক তার প্রবল আকর্ষণে নিজের কেন্দ্রের দিকে টেনে নিয়ে চলেছে ওকে। সামনে শুধুই অন্ধকার, ঘন কুয়াশার মতন নির্বাক গাঢ় অন্ধকার। ধীরে ধীরে
যেন বিশাল এক গহ্বরের রূপ নিচ্ছে সেই আধার, যেন সে ওকে টেনে নিয়ে যেতে চাইছে নিচের আদিম জঠর প্রাঙ্গণে। কোথায় যাচ্ছেন? দাঁড়ান, দাঁড়ান বলছি। পেছন থেকে হঠাৎ আলতো একটা হাতের স্পর্শে থমকে দাঁড়িয়ে পড়ে স্পন্দন। আপনি আপনি এখানে? বনলতা কখন যেন নিঃশব্দে ছায়ার মতন এসে দাঁড়িয়েছে ওর পেছনে। স্পন্দনের সেই ঝিমঝিমে ঘোরটা এক নিমেষেই কেটে যায় হঠাৎ। আমার কথা বাদ দিন, ধরে নিন আমি ছায়া, এই পাহাড়ের, এই জঙ্গলের ছায়া। আমি যেখানে খুশি যখন খুশি যেতে পারি, ঠিক এই রাতের জমাট বাঁধা অন্ধকারের মতো। গাঢ় ফিসফিসের স্বরে একটানা বলে যায় বনলতা। ঘন অন্ধকারে ওর মুখটা দেখতে পায় না স্পন্দন। অশরীরী শীতল বাতাসের মতন বনলতার বলা শব্দগুলো শুধু শুনে যায় ওকে। কিন্তু আপনি আপনি কি করছেন এখানে? আমি তো একটা শব্দ, তারপর স্পন্দনের নিজেরও যেন মাথার মধ্যে হঠাৎ চট পাকিয়ে যায় সবকিছু। সে কোথায় যাচ্ছিল, কেনই বা যাচ্ছিল, কিছুই যেন মনে পড়ে না তার। বনলতা কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর স্পন্দনের দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, আসুন, আসুন আমার সাথে। স্পন্দন আর কোনো প্রশ্ন করে না, ধীর পায়ে অনুসরণ করে মেয়েটাকে। কোথাও কোনো শব্দ নেই, শুধু ঘন অন্ধকারে ঘেরা দুটো ছায়া শরীর নিঃশব্দে এগিয়ে চলে অরণ্যের পথে। অন্ধকারের একটা নিজস্ব মায়া আছে, সময় বিশেষে সেই মায়া কখনো কখনো ঘিরে ধরে মানুষকে। স্পন্দনের মনে হয় আজ তার দু চোখেও যেন আধারের মায়া কাজল লেপে দিয়েছে কেউ। কেমন যেন অদ্ভুত একটা ভালো লাগা একটু একটু করে ঘিরে ধরে ওকে। আচ্ছা, অন্ধকারকে কি ভালোবাসা যায় কখনো? অন্ধকারের তো কোনো আকার নেই। আনমনে নিজের করা প্রশ্নটা শুনেই নিজেই কেমন যেন একটা অবাক হয়ে যায় স্পন্দন। বনলতা ওর কথায় থমকে দাঁড়ায়, পেছন ফিরে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকায় সে। স্পন্দনের মনে হয় এই গাঢ় নিকষ অন্ধকারেও তার চোখ দুটো যেন জল জল করে জ্বলে ওঠে একবার। সেভাবেই স্থির নিষ্পলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ফিস ফিসে স্বরে সে বলে, আমাদের কারোরই তো কোনো আকার নেই। আমরা সবাই আসলে অন্ধকার দিয়ে গড়া বিচ্ছিন্ন কিছু ছায়া শরীর। শুধু তার ভেতরে কতটুকু অন্ধকার জমে আছে তার খবর কেউ রাখে না। প্রীতমের ঘুম ভাঙেনি এখন, ওর বেলায় ওঠার অভ্যেস। আজ থেকে জঙ্গলে ওদের কাজ শুরু হবে। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে ধোঁয়া ওঠা গরম কফির পেয়ালায় আলতো চুমুক দিতে দিতে সেই কথাই ভাবছিল স্পন্দন। ওর মাথার ভেতরটা গতকাল রাত থেকেই কেমন যেন ভার হয়ে আছে। গত রাতে দেখা বনলতার আধো অন্ধকার মুখটা এখনো কেমন যেন ধোঁয়াশার মতন ভাষা ভাষা হয়ে জেগে আছে ওর চোখের পাতায়। হ্যালো। লোকটাকে চিনতে পারে স্পন্দন। গত রাতের পরবে দেখা সেই লোকটা না? লোকটা হাসি হাসি মুখে এগিয়ে আসে ওর দিকে। স্পন্দনও মৃদু হেসে প্রত্যুত্তর জানায়, আমি ডক্টর অশোক বাসু। লোকটা স্পন্দনের দিকে একটা হাত বাড়িয়ে দেয়। আমি স্পন্দন। আমরা লোকটা কথার মাঝখানেই থামিয়ে দেয় ওকে। জানি জানি, আপনারা তো মাইনিং ডিপার্টমেন্ট থেকে এসেছেন। স্পন্দন একটু অবাক হয়েই সামান্য ইতস্তত ভঙ্গিতে মাথা নাড়ে। ওর অবাক ভাবটা সম্ভবত ডক্টর বাসুর নজর এড়ায় না। ভদ্রলোক আগের মতোই দরাজ গলায় হেসে ওঠেন। আসলে কাল রাতে আপনাকে দেখেছিলাম। নরবু বলছিল আপনারা নাকি মাইনিং ডিপার্টমেন্টের লোক, জঙ্গলে কি সব খুঁজতে টুজতে এসেছেন। তারপরে একই হোটেলে উঠেছেন দেখে প্রবাসে আরও এক বাঙালির সাথে আলাপ করার লোভটা আর সামলাতে পারলাম না। হ্যাঁ, গতকাল সম্ভবত দেখেছিলাম আপনাকে, ইফ আই এম নট ভেরি রং। আপনার সাথে এখানকার লোকাল ট্রাইবালদের কিছু একটা প্রবলেম হয়েছে কি? স্পন্দনের কথায় ডক্টর বাসুর কপালে কয়েকটা ভাঁজ ফুটে ওঠে। ইয়েস, ইউ আর রাইট, ঠিকই দেখেছিলে। এই রে, সরি সরি সরি, তুমি করে বলে ফেললাম। না না, ইটস অল রাইট, তুমিটাই বেটার। মৃদু হেসে উত্তর দেয় স্পন্দন। ডক্টর বাসু কয়েক মুহূর্ত চুপ করে থাকেন, তারপর গলার স্বর ঈষৎ খাদে নামিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা, এখানে জঙ্গলের ব্যাপারে কিছু শুনেছ?
হ্যাঁ, ওই জঙ্গলের কি সব অভিশাপ আছে অ্যান্ড অল, কমন ট্রাইবাল বিলিভস আর কি। ডক্টর বাসু স্পন্দনের কথায় মাথা নাড়েন। নো নো, নট দ্যাট। ওটা তো জাস্ট একটা মিথ। এছাড়া কিছু শুনেছো? কই না তো। ভদ্রলোক যে ঠিক কি শোনার কথা বলতে চাইছেন সেটা মাথায় ঢোকে না স্পন্দনের। ডক্টর বাসু বারান্দার একপাশে রাখা ডেক চেয়ারটায় বসে পড়েন। সামান্য হেসে স্পন্দনকেও বসতে ইঙ্গিত করেন। বলেন, যদি আপত্তি না থাকে তবে চোংলাং ফরেস্টের ব্যাপারে কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস বলতে পারি তোমার। তোমরা তো ওই জঙ্গলেই কাজকর্ম করবে নাকি? শুনে দেখো, হয়তো কোনো কাজে লেগে গেল। আর যদি একান্তই বিশ্বাস না করতে চাও দেন গল্প হিসাবেই শোনো না হয়। আই মিন, তোমার হাতে যদি সময় থাকে। না না, আপত্তি কিসের, আমরা বেরোবো সেই লাঞ্চের পর। আপাতত আমার হাতে সেরম কোনো কাজও নেই। বেশ, তবে শোনোই না হয়। বলি, তার আগে আমার পরিচয়টা একটু দিয়ে দেওয়া দরকার। আমি পেশায় বা নেশায় যাই বলো না কেন একজন জিওলজিস্ট। রিসার্চ পাতি নিয়েই আমার লাইফ, কিছুটা প্যাশন আর কিছুটা প্রফেশন। যাই হোক, এই রিসার্চ রিলেটেড ইস্যুতেই রিসেন্টলি ইন্টারনেটে একটা আর্টিকেল চোখে পড়ে আমার, এই অরুণাচল নিয়ে। রাদার বলা ভালো এই তেজু আর এই চোংলাং ফরেস্ট বেল্ট নিয়েই বলতে পারো। এই ফরেস্টে নাকি অদ্ভুত কিছু মাউন্টেন রক আছে। ঠিক তেমনই একটা রক এখানকার ট্রাইবালরা পুজো করে, কাল দেখে থাকবে হয়তো। তবে জঙ্গলের একদম গভীর অংশে কোনো এক জায়গায় এই পাথরগুলোর একটা বড় বেল্ট আছে। এগুলো নিয়েই নানা মিথ, নানা গল্প লোকে বলে। ওই পাথরগুলো নাকি দেবতাদের রেখে যাওয়ার চিহ্ন। ওগুলোই নাকি জঙ্গলকে রক্ষা করে। স্থানীয়দের মতে এই পাথরগুলোর গা থেকে রাতের বেলায় নাকি একটা বিশেষ ধরনের আলো বেরোয়। আর এই ব্যাপারটা যে নিছকই গল্প নয় সেটা কাল লক্ষ্য করেছি আমি। দূর থেকে হলেও রেডিয়েশনটা চোখে পড়েছে আমার। এবার আসি সেকেন্ড মোস্ট ইন্টারেস্টিং পার্টে। কখনো কখনো এই রেডিয়েশনটা নাকি এতটাই বেড়ে যায় যে সেই সময় ওই পাথরগুলোর আশেপাশে কোনো মানুষ তো দূর, কোনো পশু পাখি, এমনকি কোনো ইনসেক্ট অব্দি যেতে পারে না। এখানকার লোকেদের বিশ্বাস জঙ্গল কোনো কারণে জেগে উঠলে নাকি এরকমটা হয়। অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওরা মায়ুধ মানে এই জঙ্গলের পুজো করে, তাকে প্লিজ করতে, তাকে প্রেজ করতে, যাতে তার কার্স ওদের কোনো রকম হার্ম করতে না পারে। টিপিক্যাল রিচুয়ালিস্টিক বিলিফ যাকে বলে। কিন্তু এটা তো এখানকার ট্রাইবালদের সুপারস্টিশনস মাত্র। মানে এর সাথে আপনার পেশার কি সম্পর্ক সেটা ঠিক বুঝলাম না। না, সবটাই যে অনলি সুপারস্টিশন তা কিন্তু নয়। আমি এক্সপ্লেন করছি, তাহলে বুঝতে পার। অ্যাকচুয়ালি ইন্টারনেটে আর্টিকেলটা দেখেই আমার কেমন একটা সন্দেহ হয়। একটু খোঁজ খবর নিয়ে জানতে পারি এর আগেও নাকি কয়েকজন চোংলাঙে এসেছিল এই পাথরগুলোর খোঁজে। আইদার বলা ভালো এগুলোর পিছনে লুকিয়ে থাকার রহস্যের খোঁজে। বাট এখানকার লোকেদের বয়ান অনুসারে তাদের কারোরই নাকি আর কোনো ট্রেস পাওয়া যায়নি। ইনফ্যাক্ট এই ফরেস্টে নাকি এর আগেও কয়েকটা গভর্নমেন্ট প্রজেক্ট হওয়ার কথা ছিল। স্ট্রেঞ্জলি এনাফ সেসব প্রজেক্টের কিছুই আর হয়নি। এগুলো জেনে আমার কিউরিওসিটি আগের থেকেও বেশি বেড়ে যায়। ভালো করে সিমটমসগুলো স্টাডি করার পর সন্দেহটা আরও দৃঢ় হয়। দেন কিছুটা ওয়াইল্ড গুজ চেস করেই এখানে চলে এলাম। আর এখানে এসে এখানকার সয়েল পরীক্ষা করার আমার সন্দেহটা নিতান্তই যে অমূলক নয় তার একটা আভাস আমি পেয়েছি। ঠিক কোন সন্দেহের কথা বলছেন? মানে সেই প্রসঙ্গেই আসছে। কথাটা বলে আবার কয়েক মুহূর্ত চুপ করে থাকেন ডক্টর বাসু। তারপর স্পন্দনের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলেন, তুমি ঠিক বিশ্বাস করবে কিনা জানি না, বাট এখানকার মাটিতে মেটিওর শাওয়ারের ট্রেস পেয়েছি আমি। মিটিওর শাওয়ার মানে উল্কাপাত? সে তো হতেই পারে, এতে অবিশ্বাস করার মতো কি বা আছে? আছে। মেটিওর শাওয়ার বলতে আমরা কমনলি যা বুঝি, আমি কিন্তু ঠিক সেটার কথা বলিনি। দেন অ্যাকচুয়ালি আমার সন্দেহটা একটু অন্যরকম। আই থিঙ্ক এখানে যে মেটিওর শাওয়ারটা হয়েছিল
সেটা কোনো সাধারণ মিটিওর শাওয়ার নয়। ইট ওয়াজ অ্যান এক্সেপশন, যার আফটার এফেক্টস এখনো রয়ে গেছে। এখনো রয়ে গেছে মানে? ডক্টর বাসুর বক্তব্য স্পন্দনে ঠিক বোধগম্য হয় না। বাসু গলার স্বরটা আবার খাদে নামিয়ে খানিকটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ওই পাথরগুলো, ওগুলো কোনো দেবতার রেখে যাওয়া চিহ্ন নয়। ইনফ্যাক্ট ওগুলোর কোনো সাধারণ পাথরই না। দ্যাটস ফার বিয়ন্ড দ্যাট। আমার এতদিনের রিসার্চ বলছে ওগুলো আমাদের এই পৃথিবীর কোনো জিনিসই নয়, মেবি বাইরে থেকে এসেছে। আমার অনুমান এখানে যে মিটিওর শাওয়ারটা ঘটে তার ফলে এখানকার প্রাকৃতিক একটা বিরাট পরিবর্তন আসে। আর এই পাথরগুলো সম্ভবত কোনো মিটিওরেরই অংশ, যেটার মধ্যে এমন কিছু পার্টিকেল আছে যার খোঁজ হয়তো আমাদের বিজ্ঞানীরা এখনো করে উঠতেই পারেনি। রেডিয়েশনটাও সম্ভবত সেই কারণে স্প্রেড করে। আমি গতকাল ওদের বেদির ওপর রাখা পাথরটা পরীক্ষা করতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আই ওয়াজ ফেইল্ড। দোজ ব্লাডি সুপারস্টিশিয়াস ক্রিয়েচার্স। ডক্টর বাসুর মুখটা হঠাৎ অচেনা বিরক্তিতে ছেয়ে যায়। স্পন্দনের মনে হয় লোকটার চোখ দুটো যেন চকচক করে ওঠে একবার। नमस्ते साहब, हमारा नाम विक्रम थापा है। প্রীতম লোকটাকে স্পন্দনের সাথে পরিচয় করিয়ে দেয়। नमस्ते थापा साहब, ये स्पंदन है, हमारा दोस्त, कलीग और इस प्रोजेक्ट में हमारा पार्टनर। स्पंदन, मैं इनके ही बारे में तुम्हें बोल रहा था। इन्होंने ही हमारा प्रोजेक्ट के लिए सारा बंदोबस्त किए हैं। শুক্রিয়া থাপা সাব। স্পন্দনের কথায় লোকটার দৃঢ় চোয়ালে হালকা একটা হাসির আভা ফুটে ওঠে। সে মাথা নেড়ে বলে, नहीं नहीं साहब, इसमें शुक्रिया कैसा, ये तो हमारा काम है। কথা বলতে বলতে ওরা কখন যেন জঙ্গলের প্রায় সামনে চলে এসেছিল। ঘড়িতে বেলা প্রায় 12:30 বাজছে। পাহাড়ে সন্ধে নামে তাড়াতাড়ি, তাই লাঞ্চটা একটু আগে আগেই সেরে নিয়ে বেরিয়ে পড়েছিল ওরা। থাপা সাহেবকে আগে থেকেই বলা ছিল, উনি ব্যবস্থা সব করেই রেখেছেন। ওর সাথে আরও প্রায় 7 লোক। তবে তাদের কাউকে দেখে এখানকার স্থানীয় আদিবাসী বলে মনে হলো না স্পন্দনের। লোকটা সম্ভবত স্পন্দনের মনের ভাবটা বুঝতে পেরেই এক গাল হাসে। তারপর ঈষৎ চাপা গলায় বলে, ये सारे दूसरे स्टेट से आए हैं। अगर यहाँ के लोगों के भरोसे रहते तो ये प्रोजेक्ट कभी आगे ही नहीं बढ़ पाता। पहले भी ऐसा हो चुका है बहुत बार। লোকটার কথায় আজকে সকালে ডক্টর বাসুর মুখে শোনা কথাগুলো মনে পড়ে যায় স্পন্দনের। ইনফ্যাক্ট এই ফরেস্টে নাকি এর আগেও কয়েকটা গভর্নমেন্ট প্রজেক্ট হওয়ার কথা ছিল। স্ট্রেঞ্জলি এনাফ সেসব প্রজেক্টের কিছুই আর হয়নি। हम पहुंच गए साहब। বিক্রম থাপার কথায় ঘোর কাটে স্পন্দনের। পাহাড়ি গুল্মলতা আর সুবিশাল বৃক্ষরাশি দিয়ে ঘেরা বিপুল এক অরণ্যভূমি। রহস্যের জমকালো আধারে আবৃত ঘন আদিম অরণ্যানী চোংলাং। এই জঙ্গল নিয়ে গড়ে উঠেছে প্রাচীন লোকগাথার গল্প। জঙ্গল মানেই সৌন্দর্য আর আতঙ্কের এক যুগপৎ দ্বিধা বিভক্ত সফর। কিন্তু তবুও কেন জানি না এই অরণ্যকে কেমন যেন আলাদা মনে হলো স্পন্দনের। মনে হলো এর গভীর খাঁজের অন্তরালে অপেক্ষা করে আছে এমন কোনো আদিম রহস্য যার খোঁজ হয়তো না মেলাই ভালো। একটা অজানা শিহরণ খানিকটা অকারণেই স্পর্শ করে যায় ওর শরীর। ওর মনে হলো এক জোড়া চোখ যেন এই অরণ্যের গহীন থেকে অপলকে তাকিয়ে আছে ওরই দিকে, যেন কিছু বলতে চায় ওকে। কে, কার চোখ, কে তাকিয়ে আছে ওর অপেক্ষায়, কে কে সে? স্পন্দনদের প্রজেক্ট রুটটা চুংলাংয়ে জঙ্গল কভার করে একেবারে কামলং রিজার্ভের কাছে গিয়ে শেষ হয়েছে। আয়রন অর যদি কিছু পাওয়া যায় তবে তা পাওয়ার প্রবাবিলিটি এখানেই সব থেকে বেশি। থাপা আর বাকি মেম্বারদের রুট ম্যাপটা বোঝাচ্ছিল প্রীতম। ওদের কথা স্পন্দনের কানে যাচ্ছিল ঠিকই, কিন্তু ওর মন যেন আজ অকারণেই খানিকটা অন্যমনস্ক হয়ে আছে। সেই রাতের পর থেকে বনলতার সাথে আর দেখা হয়নি ওর। ভেবেছিল হোমস্টে থেকে চেক আউট করার আগে একবার হয়তো দেখা হবে তার সাথে, কিন্তু না, সে আসেনি। अरे क्या यार, कब से बुला रहा हूं, ध्यान किधर है तेरा? প্রীতমের ডাকে হুঁশ ফেরে স্পন্দনের। হ্যাঁ হ্যাঁ বল। অপ্রস্তুত ভাবটা কাটিয়ে
কোনো মতে বলে ওঠে স্পন্দন। প্রীতম রুটম্যাপটা ওর সামনে মেলে ধরে নেক্সট প্ল্যানিং সম্পর্কে বোঝাতে থাকে। স্পন্দন যথাসম্ভব কাজে মন দেওয়ার চেষ্টা করে, তবুও সবকিছুর মাঝে থেকেও ওর মনে হয় এক জোড়া স্থির অন্ধকার চোখ যেন দূরে কোনো অতল গভীর থেকে জেগে আছে ওরই প্রতীক্ষায়, যেন নির্নিমেষ চাহিনিতে চেয়ে আছে ওরই দিকে। রাতের অরণ্য প্রকৃতির নিজস্ব কিছু শব্দ থাকে। পাহাড়ি গুল্মলতা আর প্রকাণ্ড প্রাচীন সমস্ত বৃক্ষরাশির আনাচে কানাচে মিশে থাকে অদ্ভুত একটা বুনো সবুজ গন্ধ। এভাবে জঙ্গলের একেবারে মাঝামাঝি টেন্টে থাকার অভিজ্ঞতা স্পন্দনের আগে কখনো হয়নি। রাত আন্দাজ কটা হবে কে জানে। বেশ খানিকক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে চোখটা বোধহয় সবে একটু লেগে এসেছিল ওর। হঠাৎ কিসের একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। স্পন্দনের মনে হলো টেন্টের গা ঘেঁষে জঙ্গলের ভেতর দিকে কিছু একটা ছুটে গেল যেন। মুহূর্তে বুকের ভেতরটা কেমন যেন শিরশিরিয়ে উঠল ওর। হিংস্র কোনো বুনো জানোয়ার নয় তো। প্রীতমের কাছে যদিও একটা লাইসেন্সড কোল্ড রিভলভার আছে, কিন্তু স্পন্দনে সব চালাতে জানে না। আর প্রীতম এখন নিদ্রা দেবীর গভীর আরাধনায় মগ্ন। গায়ে আলতো একটা ঠেলা দিয়ে চাপা গলায় প্রীতমকে দুবার ডাকার চেষ্টা করে স্পন্দন, যদিও প্রীতম তাতে বিশেষ একটা ভ্রুক্ষেপ করে না। সে মুখ থেকে মৃদু একটা হুঁসূচক শব্দ বের করে ফের পাশ ফিরে শুয়ে পড়ে। কেমন যেন অস্বস্তি হয় স্পন্দনের। মনের গুমোট ভাবটাকে চাপা দিয়ে কোনো মতে আবার শুয়েই পড়বে কিনা সেটাই ভাবছিল। ঠিক তখনই অদ্ভুত ঋণ ঋণে একটা সুর কানে আসে ওর। কে যেন খুব চাপা সুরে গুনগুন করে গান গাইছে। এত রাতে এই গভীর জঙ্গলের বুকে কি আবার গান গাইতে আসবে? তবে কি ঘুমের ঘরে ভুল শুনছে ও? কিন্তু না, ভুল তো নয়। ওই তো শোনা যাচ্ছে স্পষ্ট। হঠাৎই গলাটা কেমন যেন চেনা চেনা মনে হয় স্পন্দনের। মুহূর্তে অদ্ভুত একটা শিরশিরে অনুভূতি ঘিরে ধরে ওকে। কি এক অচেনা ঘরে পায়ে পায়ে টেন্ট ছেড়ে বেরিয়ে আসে স্পন্দন। গাছগাছালির ঘন চাঁদোয়া ভেদ করে এক ফালি লাজুক জ্যোৎস্না এসে পড়েছে জঙ্গলের শীতল অন্ধকার আঁচলে। ডালপালার ফাঁক ফোকরে জেগে আছে বাতাসের বিবশ অভিমানী সুর। টেন্ট ছেড়ে খানিক এগোতেই বড় একটা ওক গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো একটা ছায়ামূর্তি চোখে পড়ে স্পন্দনের। পাতলা নরম চাঁদের আলো তার মুখে এসে পড়েছে। রাত্রি শেষের ক্লান্ত শীতল হাওয়ায় তার খোলা চুলগুলো কয়েক গোছা এসে জড়ো হয়েছে কপালে। মুগ্ধ চোখে অপলকে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকে স্পন্দন। ওর মনে হয় ওর বুকের ভেতর খুব মেঘলা কোনো একটা ফড়িংয়ের স্বচ্ছ ডানার মতন এক ফালি রোদ্দুর অকারণেই ঝিলমিলিয়ে ওঠে। মাথার ভেতরটা কেমন একটা ঝিমঝিম করে ওঠে ওর। বনলতা? অস্ফুটে নামটা বীর বীর করে ওঠে স্পন্দন। বনলতা কোনো উত্তর দেয় না। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে রাতের খোলা অন্ধকার আকাশটার দিকে। এখানে এখন অসংখ্য আলোর মেলা বসেছে। স্পন্দন কয়েক পা এগিয়ে গিয়ে বনলতার ঠিক পাশে গিয়ে দাঁড়ায়। বনলতা ওর দিকে মুখ না ফিরিয়েই বলে, এসেছেন? স্পন্দন কি একটা বলতে গিয়েও থেমে যায়। বনলতা ধীরে ধীরে চোখ ফেরায় ওর দিকে, মৃদু হেসে জিজ্ঞাসা করে, পারলেন জঙ্গলের আড়াল ভাঙতে?
তুমি মানে আপনি এত রাতে? বনলতা আল গোছিয়ে স্পন্দনের হাতটা স্পর্শ করে, তারপর একদম ওর কানের কাছে মুখ এনে গাঢ় ফিস ফিসে স্বরে বলে ওঠে, জঙ্গল আলাদা কিছু নয় স্পন্দন। আমাদের সবার মনের ভেতর আসলে একটা গহীন অরণ্য থাকে। মানুষ প্রাণপণে নিজের মেকি অস্তিত্বটুকু দিয়ে আড়াল করে রাখতে চায় তাকে। সে সর্বত্র সম্পদ খুঁজে মরে শুধু সেইটুকু অংশ বাদ দিয়ে। কিছু খুঁজে পেতে হলে আগে সেখানে খুঁজে দেখো স্পন্দন। অনাদি অনন্তকাল ধরে আমরা যাকে সমস্ত পৃথিবী জুড়ে খুঁজে চলি, সে আসলে আমাদের মাঝেই থাকে। তুমি যাকে খুঁজছো সেও তোমার কাছেই আছে, শুধু একবার তোমার তাকে চিনে নেওয়ার অপেক্ষায়। ডক্টর বাসু প্রীতম আর থাপার সাথে কথা বলছিলেন। আজ ভোরবেলায় এখানে এসে পৌঁছেছেন ভদ্রলোক। রিসার্চ নিয়ে নাকি কি সব কাজ বাকি আছে জঙ্গলে। স্পন্দনদের সাথেও সেই নিয়ে আলোচনা করছিলেন এতক্ষণ। যদিও সেসব কিছুতে মন দিতে ভালো লাগছিল না ওর। গত রাত থেকে দুজন লেবার হঠাৎই মিসিং। ট্রেন থেকে কোথায় যে গিয়েছে কেউই বলতে পারছে না। গত রাতের একটা কথাই বারবার মনে পড়ছিল স্পন্দনের, টেন্টের বাইরের ওই শব্দটা, কিছু একটা ছুটে যাওয়ার শব্দ স্পষ্ট শুনেছিল। তবে কি কোনো বুনো জন্তু জানোয়ারই নিয়ে গেল লোক দুটোকে? মনে মনে এসবই ভাবছিল স্পন্দন। হঠাৎ বিজাতীয় ভাষায় একটা আর্তচিৎকারের শব্দে জঙ্গলের নিষ্পন্দিত আকাশ বাতাস মুহূর্তে মুখরিত হয়ে ওঠে। চমকে ওঠে স্পন্দন, দেখে প্রীতম আর বাকিরাও সচকিত হয়ে উঠেছে। ওরা আর একটু সময় নষ্ট না করে শব্দের উৎস লক্ষ্য করে দ্রুত পায়ে ছুটে যায় সেদিকে। কয়েক পা এগোতেই গত রাতের দেখা সেই ওক গাছটা চোখে পড়ে স্পন্দনের। সেখানে এখন একজন লেবার দাঁড়িয়ে, তার পা দুটো ঠক ঠক করে কাঁপছে, চোখে মুখে তীব্র আতঙ্কের ছাপ। ওদেরকে দেখেই সে বিচিত্র ভঙ্গিতে হাত পা ছুড়ে তার নিজস্ব ভাষায় কি যেন একটা বোঝানোর চেষ্টা করে। বিক্রম থাকা এগিয়ে গিয়ে কি সব কথা বলে তার সাথে। স্পন্দন দেখল লোকটার সাথে কথা বলতে বলতে থাপার চোখ মুখ কঠিন হয়ে উঠছে। সে লোকটাকে সাথে নিয়ে সবুজ ঝোপটা দিকে এগিয়ে গেল। স্পন্দনরাও অনুসরণ করে ওদের। খানিক যেতেই যে দৃশ্য ওদের চোখে পড়ল তাতে স্পন্দনের মনে হলো ওর পায়ের নিচে সমস্ত পৃথিবীটা যেন তুলে উঠল হঠাৎ। ডক্টর বাসু মুখে রুমাল চাপা দিলেন। প্রীতম সিং শক্ত ধাতের ছেলে, তবুও সে এক মুহূর্ত তাকেই চোখ সরিয়ে নিল। ঝোপের ঠিক পেছনটাতেই দুটো দেহ মাটিতে আড়াআড়ি ভাবে পড়েছিল। অবশ্য সেগুলোকে দেহ না বলে দেহাবশেষ বলাই ভালো। একজনের কোমরের নিচ থেকে শরীরের আর কিছুই অবশিষ্ট নেই। শরীরের জায়গায় জায়গায় বিভৎস ক্ষতের চিহ্ন। ঘাড়ের কাছ থেকে বেশ কিছুটা অংশের মাংস যেন খুবলে নিয়েছে কেউ। আরেকটি দেহেরও একই রকম অবস্থা প্রায়। পায়ের নিচ থেকে একটা হাঁটু কিছুটা দূরে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। চারিদিকে রক্ত, অস্ত্র আর হাড়ের গুঁড়ো ছড়িয়ে। বিশ্রী একটা আষ্টে মাংস পচা গন্ধে ভারী হয়ে উঠেছে জঙ্গলের বাতাস। ডুমো ডুমো পুরুষ্ট মাছিদের তীব্র ভনভনে শব্দে কান পাতা দেয়। সঙ্গের লোকটির বিস্ফারিত চোখ, তার আতঙ্কিত মুখাবয়ব স্পষ্ট বলে দিচ্ছে যে এই লোক দুটোকে সে চেনে। সম্ভবত কাল রাতে যে দুজন টেন্ট থেকে মিসিং হয়ে গিয়েছিল এরা তারাই। স্পন্দনের শরীরের ভেতরটা কেমন যেন একটা গুলিয়ে ওঠে। মাথার ভেতর সেই তীব্র চিনচিনে যন্ত্রণাটা আবার অনুভব করে ও। রাতের অন্ধকারে দেখা বনলতার কথাগুলো মনে পড়ে যায় স্পন্দনের। সেও তো কাল এখানেই দাঁড়িয়েছিল, ঠিক এই গাছটারই নিচে। ওর মনে হয় ওর মাথার ভেতরকে যেন বলে চলেছে, बहुत ही बहुत होगा शाम, तबाही मचेगी तबाही। এই কি তবে শুরু? ডক্টর বাসু ওদের সাথে তিনটেই বসেছিলেন। থাপা লেবারদের সাথে গিয়েছেন। সকালের ঘটনার পর তাদের কেউই নাকি এখানে আর কাজ করতে রাজি হচ্ছে না। অথচ কোম্পানি থেকে দেওয়া নির্দিষ্ট ডেডলাইন শেষ হতে আর খুব একটা বেশি দেরি নেই। বিক্রম থাপা
প্রীতমদের সাথে কথা বলে তাই আরো কিছু টাকা অফার করে যে বোঝাতে গিয়েছেন। এই প্রজেক্টটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। প্রীতমের বাড়ির অবস্থা বিশেষ ভালো নয়, তার উপর নির্ভর করে পথ চেয়ে বসে আছে তার গোটা পরিবার। আর স্পন্দন নিজে একটা অরফানেজের থেকে মানুষ হয়েছে, তাই তার প্রয়োজনটা বলাই বাহুল্য। প্রজেক্টটা ঠিকঠাক কভার করতে না পারলে কোম্পানি যে মাইনে দিয়ে তাদের আর পুষবে না, সেটা তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে। থমথমে মুখে চুপ করে বসেছিল প্রীতম। ডক্টর বাসুই প্রথম কথা বললেন। একটা ব্যাপার আই মিন আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। স্পন্দন জিজ্ঞাসা চোখে ডক্টরের দিকে তাকালো। ডক্টরের কপালে এখন খান কয়েক রেখা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি গলাটা একবার খাঁকড়ে নিয়ে ওদের দিকে তাকিয়ে সামান্য ইতস্তত করে বললেন, আই ডোন্ট নো তোমরা আমার কথা বিলিভ করবে কিনা। প্রীতমও এবার মুখ তুলে তাকালো ওর দিকে। ভদ্রলোক খানিক চুপ করে থেকে বললেন, অ্যাকচুয়ালি ডেড বডিতে যে ধরনের ইনজুরি মার্ক পাওয়া গেছে সেগুলো আমার ঠিক ইউজুয়াল বলে মনে হচ্ছে না। यार ये किसी जानवर का ही काम होगा जरूर, इसमें और कौन सी अनयूजुअल बात है? সামান্য বিরক্ত ভঙ্গিতেই জিজ্ঞেস করে প্রীতম। বাসু মাথা নাড়েন। জানোয়ার তো বটে, বাট ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে স্পন্দন। বাসু একটু চুপ করে থেকে বলেন, যে মার্কগুলো দেখলাম ওগুলো যে কোনো জানোয়ারের সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট এমন ডেন্টাল মার্ক এটা কোনো সাধারণ জানোয়ারের নয়, ইটস আনইউজুয়াল। কথাগুলো বলে ভদ্রলোক নিজের মোবাইলটা অন করে এগিয়ে দেন স্পন্দনদের দিকে। বলেন, এই মার্কগুলো দেখো, এই যে দাঁতের শেপগুলো ফসিলস আকারে দেখেছো। এই সমস্ত জানোয়ার কোনো এক সময় আমাদের পৃথিবীর বুকেই ঘুরে বেড়াতো। ভদ্রলোক ঠিক কি যে বোঝাতে চাইছেন স্পন্দনদের মাথায় ঢোকে না। খানিকটা অসহিষ্ণু স্বরে স্পন্দন বলে, বাট এসবের সাথে আজকের এই ঘটনার কি রিলেশন? অশোক বসুর কপালের ভাঁজগুলো আরো খানিকটা প্রকট হয়ে ওঠে। স্থির শীতল চোখে স্পন্দনের দিকে তাকান ভদ্রলোক। তারপর কাটা কাটা ভাবে ধীর গলায় বলেন, রিলেশন আছে, কারণ যে ডেন্টাল ট্রেসগুলো বডিতে পাওয়া গেছে আমি শিওর ওগুলো আজ থেকে না হলেও প্রায় কয়েক কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো জানোয়ারের। यार ये बुढ़ा ना मुझे कुछ ठीक नहीं लगा। साले का दिमाग की ढक्कन ढीली है क्या? कहता है जो निशान मिला वो सालों पुराना है। पागल आदमी, जरूर कुछ ना कुछ मतलब है इसका, तू देख लेना। এতক্ষণ ধরে বিছানায় শুয়ে এসবই বকবক করছিল প্রীতম। স্পন্দন কোনো উত্তর দেয় না। আজ সমস্ত লেবারদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিক্রম থাপা নিজেও সজাগ আছেন। ডক্টর বাসু আর ফিরে যাননি। ওদের ক্যাম্পের পাশেই নিজের টেন্ট ফেলেছেন ভদ্রলোক। কথা বলতে বলতে এক সময় চুপ করে যায় প্রীতম। সম্ভবত নিজের অজান্তেই চোখ লেগে আসে তার। বিছানায় শুয়ে খানিকক্ষণ এপাশ ওপাশ করে স্পন্দন। কিছুতেই ঘুম আসছে না তার। অবশ্য সেটাই স্বাভাবিক। অদ্ভুত একটা দম বন্ধকর চাপা অস্বস্তিতে বিছানায় উঠে বসে সে। তারপর কি মনে হতে গত রাতের মতোই টেন্ট ছেড়ে বেরিয়ে আসে আবার। বাইরে এখন ঝিরঝিরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মুখ তুলে উপরের দিকে তাকায় স্পন্দন। প্রকাণ্ড একটা কালো স্লেটের বুকে কেউ যেন জোনাকিদের ঝাঁক উপুর করে দিয়েছে। কি মনে হতে হাত দুটো দুপাশে ছড়িয়ে দেয় ও। বুক ভরে নিঃশ্বাস নেয়। ওর মনে হয় এমন নিঃশ্বাস যেন বহুকাল নেয়নি। রাতের এই শীতল অন্ধকারকে হঠাৎ কেমন যেন কখনো না দেখা ওর মায়ের মতন মনে হয় স্পন্দনের। এই ঘন অন্ধকারের বুকে নিজেকে ডুবিয়ে দিতে ইচ্ছে হয় ওর। মনে হয় এই অন্ধকার, এই জঙ্গল, এটুকুই যেন ওর নিজের। বাকি সমস্ত পৃথিবীর আর কোথাও কেউ নেই ওর। আর কোথাও এভাবে কখনো কেউ অপেক্ষা করেনি ওর জন্য। অকারণেই ওর চিবুক বেয়ে দুফোঁটা শীতল জলের ধারা নেমে আসে। ও লক্ষ্য করে না আঁধারের আড়াল থেকে এক জোড়া স্থির চোখ ওর দিকেই তাকিয়ে আছে অপলকে। সে চোখে ধীরে ধীরে ফুটে ওঠে অদ্ভুত এক নিঃশব্দ হাসির রেশ। কোম্পানির দেওয়া নির্দিষ্ট ডেডলাইন শেষ হতে
আর মাত্র 3 বাকি। এর মধ্যে রিপোর্ট সাবমিট না করতে পারলে প্রজেক্টটা ওদের হাতছাড়া হয়ে যাবে। সরকার থেকে অন্য কোনো কোম্পানিকে হ্যান্ড ওভার করা হবে কাজটা। মাঝে আরও 2 দিন পেরিয়ে গিয়েছে। কাজ যে একেবারেই হয়নি তা নয়। ওদের টিম যেটুকু এক্সপ্লোর করেছে তাতে তেমন একটা আয়রন ওর পাওয়া যায়নি। তবে এখনো জঙ্গলের কোর এরিয়াটুকুই এক্সপ্লোর করা হয়নি। অ্যান্ড কোম্পানির অ্যাজাম্পশন বলছে আকরিক যদি কিছু পাওয়া যায় তবে তা পাওয়ার সম্ভাবনা এই অঞ্চলেই সব থেকে বেশি। কিন্তু মাঝে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। দল থেকে আরও 3 জন লেবার মিসিং হয়েছে। একজনের লাশ একই রকমভাবে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। অন্য 2 জনের কোনো ট্রেসই পাওয়া যায়নি। পরপর 3 দিন একইভাবে লোক মিসিং হওয়ায় বাকি 2 জনের কেউই আর ফরেস্টের কোর এরিয়ার দিকে এগোতে চায়নি। বিক্রম থাপা অনেক বুঝিয়েও রাজি করতে পারেনি তাদের। তারা আজ ভোরেই রওনা হয়ে গেছে। ডক্টর বাসু অবশ্য ওদের সাথেই থেকে গিয়েছেন। ওভাবে এগোনোর মানে হয় না। আই ডোন্ট থিঙ্ক যে কিছু লাভ হবে। কফি মাগে চুমুক দিতে দিতে বলে ওঠে স্পন্দন। প্রীতম স্থির শীতল দৃষ্টিতে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ। তারপর কাটা কাটা স্বরে বলে ওঠে, कंपनी ने ना हम दोनों को ही हैंड ओवर किया था, मगर अब तुम अगर पीछे हट जाने की बात करते हो तो मुझे अकेले ही जाना पड़ेगा। तुम्हारा क्या है, फैमिली नहीं है? जिम्मेदारी का मतलब कैसे समझोगे तुम? প্রীতমের বলা শেষ কথাগুলোতে প্রচ্ছন্ন ব্যঙ্গের সুরটা নজর এড়ায় না স্পন্দনের। সত্যি তো, ভুল তো কিছু বলেনি ছেলেটা। স্পন্দনের ঠোঁটের কোণে আবছা একটা ম্লান হাসি রেখা খেলে যায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড দেন আমি তোমাকে কোম্পানি দিতে পারি। ইনফ্যাক্ট আমাকে ওই কোর এরিয়াতেই দিকেই যেতে হবে। আমার কাজ এখনো শেষ হয়নি। ডক্টর বসুর কথায় মুখ তুলে তাকায় ওরা। কেউ কোনো উত্তর দেয় না। মাঝরাতে হঠাৎ কি একটা প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় লোকটার। কিছু বুঝে ওঠার আগেই তার মনে হয় পায়ের নিচের মাটিটা যেন ভয়ঙ্কর কোনো বিস্ফোরণের অভিঘাতে দুলে ওঠে হঠাৎ। ঘুম চোখে মাদুর ছেড়ে উঠে দাঁড়াতে গিয়েও মাথাটা টলে যায়। ধপ করে আবার মেঝেতেই বসে পড়ে সে। কিন্তু মেঝেটা যেন অস্বাভাবিক রকম গরম হয়ে উঠেছে। ধীরে ধীরে কোনো মতে উঠে দাঁড়ায় সে। ঠিক তখনই খোলা জানলা দিয়ে আসা আলোটার দিকে চোখ যায় তার। অবাক চোখে জানালার দিকে তাকিয়ে থাকে সে। এমন আলো সে আগে কখনো দেখেনি। অদ্ভুত উজ্জ্বল একটা সাদা মিহি আলো। আলোটা সম্ভবত জঙ্গলের দিক থেকে আসছে। আলোটার মধ্যে অদ্ভুত একটা সম্মোহনী শক্তি আছে। সেদিকে তাকিয়ে থাকতে লোকটার চোখে কেমন যেন একটা ঘোর লেগে যায়। পায়ে পায়ে ঘরের বাইরে বেরিয়ে আসে লোকটা। সমস্ত জঙ্গলটা এখন অদ্ভুত একটা উজ্জ্বল সাদা আভায় ছেয়ে গিয়েছে। পায়ের নিচের মাটিতে যেন ঈষৎ উষ্ণতার ছোঁয়া। জঙ্গলের বাতাস অদ্ভুত স্তব্ধতায় পরিপূর্ণ। কোথাও কোনো শব্দ নেই। কি এক অজানা ঘরে নিজের অজান্তেই ধীরে ধীরে জঙ্গলের দিকে গিয়ে যায় লোকটা। একটু একটু করে আরো উজ্জ্বল হচ্ছে আলোটা। মাটির বুকের তাপটাও যেন বাড়ছে ক্রমশ। উজ্জ্বল আলোয় চোখ ধাঁ দিয়ে আসে লোকটার। দুহাতে চোখ জোড়া আড়াল করে দাঁড়িয়ে পড়ে সে। আর ঠিক সেই মুহূর্তেই শব্দটা কানে আসে তার। ভালো করে কান পেতে শোনার চেষ্টা করে সে। না, কোনো ভুল নেই। ওই তো স্পষ্ট শোনা যাচ্ছে হাসির শব্দ, বাচ্চাদের হাসির শব্দ। কিন্তু এত রাতে এই জঙ্গলে বাচ্চা আসবে কোথা থেকে? কিছুক্ষণ এদিক ওদিক তাকাতেই হঠাৎ জিনিসটা চোখে পড়ে লোকটার। একটু দূরে একটা ওক গাছের নিচে কাপড়ের পুঁটুলির মতন কি একটা পড়ে আছে না? শব্দটা ওখান থেকেই আসছে। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যায় লোকটা। গাছটা নিচে গিয়ে দাঁড়াতেই চমকে ওঠে সে। গাছটা নিচে কোনো কাপড়ের পুঁটুলি রাখা নেই। রাখা আছে দুটো দুটো ফুটফুটে সদ্যোজাত বাচ্চা। 14 মার্চ 2024। জঙ্গলের কোর এরিয়া দিয়ে এগিয়ে চলেছে ওদের 4 জনের ছোট্ট দলটা। শেষ পর্যন্ত কারোরই আর ফিরে যাওয়া হয়নি। ঘড়িতে এখন বিকেল 4:30 বাজে প্রায়। কিছুক্ষণ পরেই অন্ধকার নামবে। লোকে বলে চোংলাঙের জঙ্গলের এই অংশে নাকি কেউ কখনো আসেনি।
এখানে কি আছে কেউ জানে না। এখানকার ট্রাইবালদের বিশ্বাস এই জঙ্গল নাকি ওদের আদিম দেবতা। এই জঙ্গল নাকি জীবন্ত। প্রচুর মিথও আছে এই জঙ্গলকে ঘিরে। লোকে বলে যারাই একদিন এখানে এসেছে তাদের কেউ আর ফিরে যায়নি কখনো। ঘন সবুজে ঘেরা বৃক্ষরাশির আড়ালে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আপন মনে বলে ওঠেন ডক্টর অশোক বাসু। ओह, तो इसका मतलब हम भी फिर कभी लौटेंगे नहीं। প্রীতমের ঠোঁটে বিদ্রুপে হাসি খেলে যায়। ডক্টর কোনো উত্তর দেন না। চোখটা একবার বন্ধ করে স্পন্দন। ওর ঠোঁটেও আলতো একটা নরম হাসি ফুটে ওঠে। ওর মনে হয় এই জঙ্গল যেন শুধু ওরই পথ চেয়ে বসেছিল এতকাল। এখান থেকে আর কোথাও ফিরে যাওয়ার নেই। ইট কাঠ কংক্রিটের মিথ্যে দিয়ে গড়া চোরাবালির শহরে ওর অপেক্ষায় কেউ কোথাও বসে নেই। মাঝরাতে ঘুম ভেঙে পাশের বিছানায় প্রীতমকে না দেখে চমকে ওঠে স্পন্দন। এত রাতে কোথায় গেল ছেলেটা? স্পন্দনের বুকের ভেতরটা কেমন যেন শিরশিরিয়ে ওঠে। আজ সকালে মজার ছলে বলা প্রীতমের কথাটাই মনে পড়ে যায় ওর। ओह, तो इसका मतलब हम भी फिर कभी लौटेंगे नहीं। দ্রুত পায়ে টেন্টের বাইরে বেরিয়ে আসে স্পন্দন। চাপা গলায় প্রীতমের নাম ধরে ডেকে ওঠেও। প্রীতমের যদিও কোনো সাড়া পাওয়া যায় না। ঠিক তখনই হঠাৎ পাশের টেন্টের দিকে নজর যায় ওর। ডক্টর বাসুর টেন্ট। এখানে আরও একটা ছায়ামূর্তির উপস্থিতি ওর নজর এড়ায় না। প্রীতম! অস্ফুটে নামটা উচ্চারণ করে স্পন্দন। মনে মনে খানিকটা অবাকই হয় ও। এত রাতে ডক্টর বাসুর ক্যাম্পে কি করছে প্রীতম? ওর সাথে তো বাসুর সম্পর্কটা ঠিক সেরকম ভালোও নয়। তাহলে যেটা দেখা যায় সবসময় সেটা যে হতেই হবে এমন কোনো মানে কিন্তু নেই। চমকে উঠে পেছন ফেরে স্পন্দন। বনলতা কখন যেন নিঃশব্দে ওর ঠিক পাশটাতেই এসে দাঁড়িয়েছে চুপচাপ। তার ঠোঁটে নরম একটা হাসি খেলা করছে। স্পন্দন সেদিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও চুপ করে যায়। খিলখিলিয়ে হেসে ওঠে বনলতা। ফিসফিসে গলায় বলে, আমরা যাদের বন্ধু বলে ভাবি তারা সবাই কিন্তু আমাদের বন্ধু হয় না স্পন্দন। আমরা সবসময় সেটাই দেখে থাকি যেটা মানুষ আমাদের দেখাতে চায়। মানুষের থেকে রহস্যময় পৃথিবীতে আর কিচ্ছু নেই। এই জঙ্গলকে তো সবাই মিছেই বদনাম দেয়। বাচ্চা দুটোর দিকে তাকিয়ে অবাক হয়ে যায় লোকটা। হাত পা ছড়ে খিলখিল করে হাসছে তারা। এমন ফুটফুটে মানব শিশু সে আগে কখনো দেখেনি। এ যে সাক্ষাৎ দেবতা। ধীরে ধীরে কাপড় জড়ানো শিশু দুটোকে বুকে তুলে নেয় লোকটা। না না না, এই গভীর জঙ্গলে এদের কিছুতেই এভাবে ছেড়ে যেতে পারবে না সে। কিন্তু এদের সে রাখবে কোথায়? সে তো সামান্য কাঠুরে। জঙ্গলের ধারে ছোট্ট একটা ঝুপড়িতে কোনো মতে তার দিন কাটে। তখনই হঠাৎ পাশের বাংলায় বেড়াতে আসা শহরের বুড়া বাবুর কথা মনে পড়ে তার। সবাই বলে বাবু নাকি লোকেদের কি সব সাহায্য টাহায্য করেন। তাহলে তার কাছে নিয়ে গেলে এই বাচ্চা দুটোর কি কোনো ব্যবস্থা তিনি করে দেবেন না? নিশ্চয়ই দেবেন হয়তো। মনে এক রাশ আশা নিয়ে সদ্যোজাত শিশু দুটোকে বুকে আগলে বাংলার উদ্দেশ্যে পা বাড়ায় লোকটা। গভীর রাতে কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় প্রফেসর হিরণময় সেনের। হিরণময় নির্ঝঞ্ঝাট মানুষ। বিয়ে থা করেননি, একটা এনজিও চালান, একাই থাকেন, আর কখনো সখনো ইচ্ছে হলে একাই বেরিয়ে পড়েন এদিক সেদিক একটু ঘুরে আসতে। এই যেমন এখন এসছেন ছোট্ট পাহাড়ি শহর তেজুতে। কে? ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করতে করতে বিছানা ছেড়ে উঠে বসেন হিরণময়। দরজার বাইরে থেকে কি উত্তর আসে ঠিক বোঝা যায় না। এত রাতে কে এলো আবার? পায়ে পায়ে বিছানা ছেড়ে নেমে এসে দরজা খোলেন হিরণময়। দরজা খুলতেই বাইরে দাঁড়ানো লোকটাকে দেখে চিনতে পারেন তিনি। বাংলোর কেয়ারটেকার সুখিয়ার সাথে লোকটাকে আগেও বার কতক এখানে আসতে দেখেছেন হিরণময়। বাংলোয় কাঠটাট লাগলে জঙ্গল থেকে এনে দিয়ে যায় লোকটা। এত রাতে এভাবে দরজার বাইরে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিক অবাকি হন তিনি। হাই তুলতে তুলতে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করেন, इतनी रात को कुछ चाहिए क्या?
দেশওয়ালি ভাষায় আপন মনে কি একটা সুর গুনগুন করতে করতে প্রাকৃতিক কর্ম সেরে নিজের টেন্টের দিকে ফিরছিলেন বিক্রম থাপা। একটু আগে স্পন্দন ছেলেটার টেন্টের পাশ দিয়ে আসার সময় তাকে ভেতরে পায়চারি করতে দেখে এসছেন। আচ্ছা, ছেলেটা আবার আগে থেকেই সিং সাহা বা ডক্টর বাবুর কোনো কথা শুনে ফেলেনি তো? অবশ্য শুনে ফেললেও ক্ষতি তেমন কিছু নেই, কোনো না কোনো সময় জানতে সে পারবেই। তাছাড়া ছেলেটাকে দেখে তো বুদ্ধিমান বলেই মনে হয়, ডক্টর সাহাবের প্রপোজালে রাজি হয়ে যাবে নিশ্চয়ই। আর একান্তই যদি রাজি না হতে চায় তাহলে তো সেক্ষেত্রে দ্বিতীয় রাস্তাটা খোলাই আছে। মনে মনে সব ভাবতে ভাবতেই থাপা ঠোঁটের কোণে আবছা একটা মৃদু হাসি রেখা ফুটে ওঠে। চাপা সুরে আলতো একটা শীষ দিতে দিতে ফেরার পথ ধরে সে। কিন্তু কয়েক পা এগোতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়তে হয় তাকে। পেছন থেকে কি একটা শব্দ আসছে না? শুকনো পাতার ওপর কেউ হেঁটে আসলে যেমন শব্দ হয়, কতকটা সেই রকম। এত রাতে জঙ্গলের রাস্তায় তার পেছন পেছন কে আবার আসবে? তবে কি সিং সাহাব? सिंह साहब आप है क्या? কথাটা বলেই পেছন ফেরেন বিক্রম থাপা। আর পেছন ফিরতেই শরীরটা হঠাৎ স্থির হয়ে যায় তার। হাত থেকে মুহূর্তে ছিটকে পড়ে 5 সেলের টর্চ লাইটটা। গলা চিরে চাপা একটা অদ্ভুত আর্তনাদ বেরিয়ে এসে মিলিয়ে যায় রাতের নিকষ কালো অন্ধকারের বুকে। মাত্র কয়েক ভগ্নাংশ মুহূর্ত, কিন্তু তাও দেখতে একটুও ভুল হয়নি তার। একটা নিকষ কালো অন্ধকার গহ্বর, যেন হঠাৎই আকাশের বুক চিরে জঙ্গলের ঠিক মাঝ বরাবর একতাল তরল অন্ধকার মিশিয়ে প্রকাণ্ড একটা গুহা রচনা করেছে কেউ। আর সেই অন্ধকারের আদিম জঠর থেকে বেরিয়ে এসছে বিকট দর্শন এক অদ্ভুত ভয়াল প্রাণী। প্রাণীটার কুটিল চোখ দুটোতে দপ দপ করছে নরকের লেলিহান শিখা। প্রকাণ্ড সর্পিলাকার লেজটা মাটির ওপর আছড়ে পড়ছে ক্রমাগত। তার চাপা হুঙ্কারের শব্দে মুহুর্মুহু কেঁপে উঠছে জঙ্গলের মাটি। বিক্রম থাপা ডাল মাটাল পায় কোনো মতে এক ছুটে সেখান থেকে পালাতে চান, কিন্তু পারেন না। একটা পাথরে হোঁচট খেয়ে মাটির ওপর মুখ থুবড়ে পড়ে তার ভারী শরীরটা। না, আর কোনো চিন্তা নেই তার। বুড়োবাবু নিজে বাচ্চা দুটোর কিছু একটা ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছেন। ছেলেটাকে বুড়োবাবুর কোলে দিয়ে দাওয়ার ওপরে যেখানে আরেকটা শিশুকে শোয়ানো ছিল সেদিকে এগিয়ে যায় লোকটা। কিন্তু কিন্তু এ কি? চমকে ওঠে সে। বাচ্চাটা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। এইটুকু সময়ের মধ্যে কারো এখানে আসা সম্ভব নয়। জঙ্গলি জানোয়ার টেনে নিয়ে গেলেও তার শব্দ সে পেত। তাহলে ভালো করে জায়গাটা আতিপাতি করে খোঁজে লোকটা। না, কোথাও তো কিচ্ছু নেই, কাঁথাটা ফাঁকা। সেখানে শুধু পড়ে আছে এক ধরনের অদ্ভুত উজ্জ্বল সাদা গুঁড়োর মতন কিছু। ঠিক তখনই জঙ্গলের দিকে চোখ যায় লোকটার। ডাক বাংলোর বারান্দা থেকেও পরিষ্কার দেখা যাচ্ছে জঙ্গলটা। সেখানে এখন অসংখ্য আলোর বিন্দু এসে জড়ো হয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে অদ্ভুত কোনো অপার্থিব আলোর মালা দিয়ে সেজে উঠেছে গোটা জঙ্গল। আজ সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে আছে। গাঢ় কৃষ্ণকায় মেঘের ঘনঘটায় ঢেকেছে সমস্ত পাহাড়। টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে ক্রমাগত। দেখে মনে হচ্ছে যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। মুহুর্মুহু মেঘের চাপা গর্জনের মাঝে মাঝেই মুখরিত হয়ে উঠছে সমস্ত চরাচর। अरे ये आदमी भी ना पता नहीं कहां गुम होके बैठा है। প্রীতমের গলায় অস্থিরতার ছাপ স্পষ্ট। ডক্টর বাসুর কপালেও চিন্তার ভাঁজ। সকালে ঘুম ভাঙার পর থেকেই বিক্রম থাপাকে আর দেখেনি কেউ। লোকটা নিজের টেন্টে নেই। আশেপাশের সমস্ত জায়গা খুঁজেও কোথাও কোনো ট্রেস পাওয়া যায়নি। আমার মনে হয় একটা দিন হল্ট করা উচিত। লোকটা যদি ফিরে আসে তাহলে। স্পন্দনের কথা শুনে প্রীতমের চোখ দুটো যেন দপ করে চলে ওঠে হঠাৎ। কাটা কাটা স্বরে সে বলে, थापा अगर लौट के आएंगे तो वो यही इंतजार करेंगे। उनके लिए खाम का हाथ पे हाथ रख के बैठने का कोई मतलब नहीं है। फिर भी अगर किसी को इंतजार करना है तो वो रुक सकता है। मुझे उससे कोई मतलब नहीं। बस कोई मेरे और मेरे काम के बीच में ना आए, वो ही बेहतर होगा। স্পন্দন আর কোনো উত্তর দেয় না।
দূরের ঘন সবুজ জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে আর কোথাও ফিরে যেতে ইচ্ছে হয় না ওর শহর কখনো এই আদিম বন্য প্রকৃতির মতন সবটুকু উজাড় করে আগলে রাখতে শেখেনি। সেখানে কেউ কাউকে মনে রাখে না। শহরের গুমট ইঁদুর দৌড় খেলায় অভ্যস্ত মানুষ অপেক্ষা করে না কারোর। সময় জাঁতাকলে সে সবকিছু পিছনে ফেলে এগিয়ে যেতে চায় না কেবল। কে হারালো আর কেই বা রইল সাথে তার হিসেব কষে না। একটা জলজ্যান্ত গোটা মানুষ উধাও হয়ে গেলেও তার বিশেষ কিচ্ছু আসে না। তবে এই জঙ্গলের সাথে একটা ভারী অদ্ভুত মিল আছে তার। এই জঙ্গলের মতো তারও কোনো অনুভব শক্তি নেই। হঠাৎ দূরে সেগুন গাছের চূড়ো ছুঁয়ে কি একটা পাখি তীক্ষ্ণ কর্কশ ডাকে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যায়। তার পালকে লেগে থাকা বৃষ্টির ফোঁটাগুলো টুকরো টুকরো হয়ে মিশে যায় বাতাসের বুকে। চমকে ওঠে স্পন্দন। সে কি তবে ভুল ভাবল? জঙ্গলের কি সত্যি অনুভূতি নেই, নাকি সে আসলে সবকিছুই বুঝতে পারে? লোকে কি তবে ঠিকই বলে এই জঙ্গল আসলে জীবন্ত? এই মুহূর্তে জঙ্গলের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছে ওরা। ডক্টর বাসু এখানকার মাটি পরীক্ষা করে দেখেছেন। এখানে আয়রন ওর পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্রীতম আর স্পন্দনও সমস্ত স্যাম্পল কালেক্ট করে মোটামুটি একটা প্রাইমারি রিপোর্ট তৈরি করে ফেলেছে। টিপ টিপ করে একটানা বৃষ্টি হয়েই চলেছে ক্রমাগত। সারাদিনের ক্লান্তিতে শরীর যেন ভেঙে পড়তে চাইছে এবার। অগত্যা উপান্তর কিছু না দেখে একটা বড় গাছের গুড়ির গায়ে শরীর এলিয়ে বসে পড়ে ওরা। আজকে রাতটা কোনো মতেই গাছের নিচে কাটিয়ে দেওয়া হবে। তারপর কাল সকালে আবার নতুন করে সেই ফেরার পথ ধরা। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসছে প্রায়। ডক্টর বাসু ব্যাগ থেকে ছোট্ট একটা ইমার্জেন্সি লাইট বের করে সামনে রাখেন। তারপর সঙ্গে রাখা ফ্লাস্ক থেকে কাগজের পেয়ালায় কফি ঢেলে এগিয়ে দেন বাকি দুজনের দিকে। জঙ্গলটা কেমন যেন অদ্ভুত একটা অপার্থিব নিস্তব্ধতায় ঢেকে আছে। বৃষ্টির একঘেয়ে ছিড়ছিড়ে শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। কফির কাপে চুমুক দিতে দিতে চোখ দুটো বুজে আসে স্পন্দনের। গভীর ঘুমে তলিয়ে যেতে যেতেও ওর কানে ভেসে আসে গাছের পাতা থেকে ছুঁয়ে পড়া বৃষ্টির ফোঁটার অবিরাম টুপটাপ শব্দ। मैं पहले ही कह रहा हूं, मुझे आपके ये बेकार सी खोज में कोई इंटरेस्ट नहीं। मुझे बस मेरा पैसा चाहिए और इसका हिस्सा मैं किसी को भी नहीं दूंगा। इसलिए उस स्पंदन को इस बात की भनक नहीं लगनी चाहिए, वरना साला वो भी हिस्सा मांगने आ जाएगा। समझे आप? ফালতু বকো না, যাতে সে কিছু বুঝতে না পারে সেই জন্যই তো কফিটা খাওয়ালাম। ও এখন ঘুমোবে, ওকে নিয়ে চিন্তার কিছু নেই। मुझे किसी पे यकीन नहीं है और आप पे तो बिल्कुल नहीं। क्या जरूरत था उसे जंगल के बारे में इतना सब कुछ बताने की? হ্যাঁ, আজে বলো না, না বললে কি বলতে ওকে? কেন এসেছি আমি এখানে? बोलने को बहुत कुछ था डॉक्टर, मगर मुझे पता है तुमने क्यों उसे ये सब बताया। तुम बेहतर ऑप्शन ढूंढ रहे थे। अगर स्पंदन के साथ बेटर डील कर सकते तो शायद थापा के जैसे मुझे भी। বোকার মতো কথা বলো না। থাপা কোথায় সেটা আমি জানি না। তাছাড়া ওকে আমি কেন কিছু করতে যাব? এই কাজ দুজনের পক্ষে করাটা অসুবিধা। ও থাকলে সুবিধাই হতো। আমি স্পন্দনকেও সেই কারণেই দলে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো। মৃদু ঝাঁঝালো সুরে কথাগুলো বলে সামান্য থামে লোকটা। তারপর খানিকটা ব্যঙ্গে সুরে বলে, থাপাকে গুম করার ব্যাপারে আমার চেয়ে তোমারই বেশি আগ্রহ থাকার কথা। তুমি তো টাকার ভাগ এক চুলো ছাড়তে রাজি ছিলে না, তাই নয় কি? अपनी बकवास बंद करो डॉक्टर और काम पे ध्यान दो। तुम्हें पक्का यकीन है ना यही वो जगह है? যার উদ্দেশ্য করে কথাগুলো বলা তিনি কোনো উত্তর দেন না। রাতের ঘন কালো আকাশটার দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তারপর কিছুটা আনমনেই বলে ওঠেন, পাথরগুলো হয়তো অলৌকিক নয়, ওইগুলোর সায়েন্টিফিক ভ্যালু আছে ঠিকই, কিন্তু अरे लेकिन क्या? কিন্তু এই জঙ্গলটা পুরোপুরি স্বাভাবিক নয়। নেভার। দেয়ার ইজ সামথিং রং অ্যাবাউট দিস জঙ্গল, সামথিং ভেরি রং। मुझे डराने की बेकार कोशिश मत करो डॉक्टर। ये साइंस वाइंस का मुझे नहीं मालूम। मुझे बस मतलब है पैसों से,
और पैसों के लिए मैं कुछ भी कर सकता हूं, समझे डॉक्टर? কথাটা বলেই চাপা গলায় এসে ওঠে সে। ডক্টর বাসু কোনো উত্তর দেন না। স্পন্দন, চাপা ফিসফিসে স্বরে কে যেন ডেকে ওঠে ওর নামটা ধরে। স্পন্দন। স্পন্দনের মাথার ভেতরটা কেমন যেন তপ তপ করে ওঠে। প্রচন্ড যন্ত্রণায় মাথার শিরাগুলো ছিঁড়ে যাবে মনে হয়। ও চোখ খোলার চেষ্টা করে, কিন্তু ওর মনে হয় চোখের পাতাগুলো যেন আঠা দিয়ে সেঁটে দিয়েছে কেউ। স্পন্দন। মিহি সুরেলা গলাটা ওর সমস্ত শরীর ছুড়ে যেন এক রাশ হিমেল অনুভূতির রেশ ছড়িয়ে দেয়। কয়েকটা ভিজে নরম আঙুল আলগোছে ওর কপাল স্পর্শ করে। ধীরে ধীরে চোখ খোলে স্পন্দন, দেখে একটা ছায়ামূর্তি ওর প্রায় বুকের ওপর ঝুঁকে আছে। এই ঘন অন্ধকারেও তাকে চিনতে পারে সে। বনলতা, সেই চেনা অথচ চির অপরিচিতা বনলতা। স্পন্দন তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু বনলতা ঠোঁটে আঙুল ছুঁয়ে ওকে চুপ করতে বলে। তারপর ইশারায় তাকে অনুসরণ করতে ইঙ্গিত করে। কাঁপা কাঁপা পায়ে হাতের উপর ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ায় স্পন্দন। মাথার ভেতরটা এখনো ভার হয়ে আছে। বনলতা পেছন ফেরে, ইশারায় ওর সাথে আসতে ইঙ্গিত করে। অদ্ভুত একটা ঝিম লাগা ঘোরে পায়ে পায়ে সেদিকে এগিয়ে যায় স্পন্দন। সামনের দিকে তাকিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়েন ডক্টর বাসু। পেছন থেকে প্রীতম সিং এর গলা ভেসে আসে। रुक क्यों गए डॉक्टर? অশোক বাসু হাতে ধরা ইমার্জেন্সি লাইটের আলোটা সামনে ফেলে তর্জনী দিয়ে সেদিকে নির্দেশ করেন। কতকগুলো চ্যাপ্টা পাথরখণ্ড ইতস্তত ছড়িয়ে আছে, তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় পাথরগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে রাখা। মনে হয় কেউ যেন সাজিয়ে রেখেছে সেগুলো। এছাড়াও লক্ষ্য করার মতন আরো একটা বিষয় আছে। পাথরগুলোর গা থেকে খুব ক্ষীণ একটা ম্লান হলদে আভা বেরিয়ে আসছে। ঘন অন্ধকার বলে ভালো বোঝা যাচ্ছে। স্থির চোখে সেদিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে প্রীতম। ঘন অন্ধকারের ভেতরে তার চোখ দুটো নিঃশব্দে সাপদের মতন জল জল করে ওঠে। তার ঠোঁটের কোণায় খেলে যায় অদ্ভুত একটা চাপা হাসির রেশ। নিঃশব্দ ছায়ার মতন ঘন অন্ধকারের বুক চিরে একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলেছে বনলতা। স্পন্দন জানে না সে ঠিক কোথায় নিয়ে চলেছে তাকে, কিন্তু প্রশ্ন করতে ইচ্ছে হয় না। ওর কেবল মনে হয় এভাবে তার পিছু পিছু আদি অনন্তকাল ধরে হাঁটতে পারে সে। ধীরে ধীরে মাথার ভেতরটা কেমন যেন শান্ত হয়ে আসে ওর। হঠাৎ কিছু দূর গিয়ে বড় একটা গাছের আড়ালে থমকে দাঁড়িয়ে পড়ে বনলতা। স্পন্দনও পায়ে পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ায়। আবারও ঠোঁটে আঙুল রেখে স্পন্দনকে চুপ থাকার ইঙ্গিত দেয় বনলতা। তারপর ইশারা করে সামনের দিকে তাকাতে নির্দেশ করে, আর সেদিকে তাকাতেই অবাক হয়ে যায় স্পন্দন। সামনের জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা ফাঁকা জায়গা, সেখানে নির্দিষ্ট প্যাটার্নে কতকগুলো চ্যাপ্টা পাথরখণ্ড ইতস্তত ছড়িয়ে রয়েছে। পাথরগুলোর গা থেকে অদ্ভুত একটা নরম হলদে আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে এই নিকষ কালো অন্ধকারের বুকে। পাথরের গা থেকে ঠিকরে পড়া এরকম আলো আগেও দেখেছেও। স্পন্দনের মনে পড়ে সেই পরবে রাতের কথা। তবে কি ডক্টর বাসু জঙ্গলের এই জায়গাটার কথাই বলছিলেন সেদিন? বিহ্বল চোখে সামনের দিকে তাকিয়েছিল স্পন্দন। হঠাৎ অন্ধকারের মধ্যে দুটো ছায়ামূর্তি চোখে পড়ল ওর। তাদের হাতে ধরে থাকা ইমার্জেন্সি লাইটের সাদা আলোর প্রতিফলনে মুখগুলো চিনতে পারে ও। ডক্টর, স্পন্দন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওর হাতের তালুতে চাপ দিয়ে ইশারায় ওকে চুপ করতে বলে বনলতা। আলো আধারের লুকোছুরিতে প্রীতমের মুখটা কেমন যেন অচেনা মনে হয় স্পন্দনের। ডক্টর বাসু হাতের ইশারায় একে একে কিসব যেন করতে বলছেন তাকে। স্পন্দন লক্ষ্য করে প্রীতম ডক্টর বাসুর কথা মতন পাথরগুলো প্যাটার্ন চেঞ্জ করে সেগুলোকে অন্যভাবে সাজাতে শুরু করেছে। ये मुझसे क्या करवा रहे हो डॉक्टर? तुम्हें नमूने चाहिए ना, तो फिर ले जाते हैं उठा के। खाम खा इधर से उधर क्यों करना? ডক্টর বাসু কোনো উত্তর দেন না। স্থির শীতল চোখে রাতের অন্ধকার আকাশটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর সাপের মতন ঠান্ডা হিসহিসে গলায় বলেন, বাকি পয়সাটা চাই তো? তাহলে চুপচাপ সেটাই করো যেটা আমি বলছি। প্রীতম কাঁধ ঝাঁকায়।
সে আর কথা না বাড়িয়ে বাসুর নির্দেশ মতন শেষ পাথরটাকেও ঠেলে নিয়ে যায় নিজের জায়গাটার একদম মাঝখানে। इसके बाद क्या? বিরক্ত গলায় প্রশ্ন করতে যায় প্রীতম, কিন্তু তার মুখের কথা মুখেই থেকে যায়। জঙ্গলের ঠিক মাঝামাঝি প্রচন্ড শব্দে বাজ পড়ে, আর ঠিক সেই মুহূর্তেই প্রচন্ড একটা কম্পনে পায়ের নিচের মাটিটা ভয়ঙ্কর ভাবে তুলে ওঠে। হঠাৎ ডাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় প্রীতম। ডক্টর বাসুর চোখ দুটোতে অদ্ভুত একটা শয়তানির হাসি খেলে যায়। আকাশের দিকে তাকিয়ে নিজের দুই বাহু দুদিকে প্রসারিত করে প্রবল অট্টহাস্যে হেসে ওঠেন ডক্টর অশোক বাসু। তার উন্মত্ত হাসির রেশ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে বাতাসের বুকে। জঙ্গলের প্রাচীন শাখা প্রশাখায় ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে তার শীতল কণ্ঠস্বর। আমি পেরেছি আমি। আমার এত দিনের কাঙ্ক্ষিত বাসনা অবশেষে সত্যি হতে চলেছে। আমি হব অধীশ্বর, কালের অধীশ্বর হব আমি। ये सब क्या हो रहा है? ভয়ার্ত গলায় চিৎকার করে ওঠে প্রীতম। সেদিকে তাকিয়ে বাসুর ঠোঁটছোড়া আরো খানিকটা প্রসারিত হয়। হিসহিসে গলায় তিনি বলেন, এই দিনটার জন্য আজীবন অপেক্ষা করেছি আমি। গবেষণা করে গেছি দিনের পর দিন। বলেছিলাম না there is something very wrong about this jungle, something very wrong. কথাটা বলেই আবারও উচ্চস্বরে হেসে ওঠেন ডক্টর বাসু। তারপর আগের মতোই চাপা গলায় বলেন, এই জঙ্গল মানুষকে কালের অধীশ্বর বানাতে পারে। মহাবিশ্ব সৃষ্টির সময় থেকেই এর বেশ কিছু জায়গায় রয়ে গেছে কিছু আদিম সূক্ষ্ম পথ, কিছু অনাবিষ্কৃত দরজা, যা একবার খুলে গেলে স্থান কাল পাত্রের ভেদাভেদ মুছে যেতে পারে। আর সে দরজার চাবিকাঠি যার কাছে থাকবে সে হয়ে উঠবে সর্বশক্তিমান, স্বয়ং ঈশ্বর। যে কোনো জায়গায় যে কোনো সময় অবাধে যেতে পারবে সে, তাকে বাধা দেওয়ার আর কেউ থাকবে না। ঠিক তেমনই একটা রন্ধ্র পথ রয়ে গেছে এই জঙ্গলের বুকে সৃষ্টিমাদির কাল থেকে। কিন্তু তার দরজা খুলতে হলে সবার আগে জাগিয়ে তুলতে হবে এই জঙ্গলকে, তাকে উৎসর্গ করতে হবে বলি। মনে আছে মৃতদেহগুলোর অদ্ভুত কোনো প্রাণীর দাঁতের চিহ্ন পাওয়া গিয়েছিল? আমি বলেছিলাম, কিন্তু তার কারণটা কি জানো? কারণ জঙ্গলকে উৎসর্গীকৃত আমার অর্ঘ্য নিতে যারা এসেছিল তারা কেউ এই পৃথিবীর জীব নয়। তারা এই মহাবিশ্বের কালের আদিম গর্ভে তলিয়ে যাওয়া কোনো প্রাগৈতিহাসিক অভিশাপ। একে একে সবাইকে নিয়ে গেছে তারা। প্রথমে শ্রমিকরা, তারপর থাপা, এতক্ষণে হয়তো স্পন্দনকেও, আর এবারে আমার শেষ ও শ্রেষ্ঠতম অর্ঘ্যের পালা। কথা শেষ করেই প্রীতমের দিকে তাকান ডক্টর বাসু। তার চোখে অদ্ভুত একটা ক্রূর চাহনি খেলে যায়। नहीं 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 ये सब झूठ है। প্রীতম চিৎকার করে পকেট থেকে নিজের রিভলভারটা বের করে ডক্টরের দিকে তাক করতে চায়, কিন্তু পারে না। ওর কিছু বুঝে ওঠার আগেই পায়ের নিচের মাটিটা একটু একটু করে উষ্ণ হতে শুরু করে। একসময় ফেটে গিয়ে ধীরে ধীরে দুভাগ হতে শুরু করে সেটা। আর সেই অন্ধকার পাতালের বুক চিরে উঠে আসে সাপের ফনার মতন অসংখ্য সুর। অক্টোপাসের মতন প্রাণান্তকর বন্ধনে তারা আবিষ্ট করে প্রীতমের দেহ। তারপর চিরকালের মতন তাকে টেনে নিয়ে চলে কোনো একটা অভিশপ্ত আধার পুরীতে। স্পন্দন স্থির রাখতে পারে না নিজেকে। প্রীতমকে নিয়ে যাচ্ছে ওরা। সে এক ছুটে এগিয়ে যেতে চায় সামনের দিকে, কিন্তু পারে না। কি এক অদৃশ্য শক্তি যেন জোর করে মাটির সাথে গেঁথে রেখেছে তার পা দুটোকে। সে দেখে বনলতা স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। একটু একটু করে বাতাসের বুক থেকে প্রীতমের অন্তিম আর্তনাদের শব্দটুকু মুছে যায় এক সময়। ডক্টর বাসুর বিকট অট্টহাস্যে আরো একবার মুখরিত হয়ে ওঠে সমস্ত চরাচর। আর ঠিক তার সাথে সাথেই জঙ্গলের মাঝ বরাবর রাখা পাথরগুলো সরে যেতে শুরু করে। আবার অদ্ভুত এক উজ্জ্বল সাদা আলোয় ঢেকে যায় গোটা জঙ্গল। দেখে মনে হয় অসংখ্য আলোর বিন্দু দিয়ে কেউ যেন সাজিয়ে তুলেছে তাকে। চোখ ধাঁ দিয়ে যায় স্পন্দনের।
এক অসহ্য উষ্ণতার রেশ যেন ঘিরে ধরেছে সমস্ত শরীর। মাথার ভেতর সেই অসহ্য চিনচিনে ব্যথাটা ফিরে আসে আবার। মনে হয় মাথার ভেতর অসংখ্য ছেঁড়া ছেঁড়া ছবি ফুটে উঠতে শুরু করেছে। একটা জঙ্গল, ঠিক এমনই আলোর মালা দিয়ে সাজানো একটা জঙ্গল। একটা লোক, তার বুকের কাছে কাপড়ের পুঁটুলির মতন কি যেন একটা রয়েছে। সে জঙ্গলের পথ চিরে দ্রুত পায়ে গিয়ে চলেছে সামনের দিকে। দু হাতে নিজের মাথাটাকে চেপে ধরে স্পন্দন। আমি পেয়েছি, খুঁজে পেয়েছি। ডক্টর বাসুর উচ্ছ্বসিত কণ্ঠস্বর শোনা যায়, কিন্তু তার সেই উচ্ছ্বাস মাত্র কয়েক সেকেন্ডও স্থায়ী হয় না। কারণ ঠিক সেই মুহূর্তেই কানে তালা লাগানো শব্দে জঙ্গলের ঠিক মাঝ বরাবর আরো একবার নেমে আসে বজ্রপাতের তীক্ষ্ণ শানিত ফলা। মাত্র কিছুক্ষণ আগেও দাঁড়িয়ে থাকা ডক্টর অশোক বাসুর শরীরটা এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। চিৎকার করে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ে স্পন্দন। বনলতা পরম স্নেহে নিজের দুহাতে তার চিবুক তুলে ধরে, তারপর শান্ত গলায় বলে, মানুষ সবসময় প্রকৃতিকে নিজের পদানত দাস মনে করে। তার গোপন থেকে গোপনতম অংশে আঘাত হানে বারংবার। অসীম কৌতূহলে তার শেষ আশ্রয়টুকুকেও চিরে ফালা ফালা করে দেখতে চাইছে। অথচ প্রকৃতি তাকে কি না দিয়েছে। মায়ের মতো নিজের বুকের আঁচলে সেই অনাদি অনন্তকাল থেকে আগলে রেখেছে তাকে। নিজের সেই মায়ের শরীরের আব্রু উন্মোচন তাকে আঘাত করার চেয়ে ঘৃণ্যতম আর কোনো অপরাধ হতে পারে না স্পন্দন। আর সেই অপরাধের মূল্য তো তাকে শোধ করতেই হয়। কিন্তু এভাবে একের পর এক এতগুলো মৃত্যু। তোমাকে তো আগেই বলেছিলাম, জঙ্গলের একটা নিজস্ব জীবন আছে, একটা রহস্য আছে। তার মাঝে অহেতুক হস্তক্ষেপ করতে যাওয়াটা অন্যায়। আর সেই অন্যায়ের হিসেব মানুষকে মিটিয়ে যেতে হয় তার জীবন দিয়ে। স্বয়ং মৃত্যু নেমে আসে তার নেমেসিস হয়ে। তাহলে আমাকে কেন বাঁচিয়ে রাখলো তোমার জঙ্গল? কেন নিয়ে গেল না আমাকে নিজের সাথে? কেন আমি এই জঙ্গলের মৃত্যু স্তূপে কখনো ফিরে যেতে চাইনি। বিশ্বাস করো, ওখানে আমার কেউ নেই বনলতা, আমার কেউ নেই ওখানে। ছোট্ট শিশুর মতন দুহাতে বনলতাকে আঁকড়ে ধরে স্পন্দন। বনলতা অবাধ্য কিশোরীর মতন খিলখিলিয়ে হেসে ওঠে, ফিসফিসে স্বরে বলে, কে বলেছে তোমার কেউ নেই? কে বলেছে আমাদের কেউ নেই? নরম আঙুলের স্পর্শে স্পন্দনের চুলগুলো এলোমেলো করে দেয় বনলতা। আলটো ঠোঁট ছোঁয়ায় তার কপালে। তোমার কি সত্যিই কিছু মনে নেই? তুমি চিনতে পারোনি আমায়? সেই রাত, আলোর মালা দিয়ে সাজানো আমাদের এই জঙ্গল, মনে পড়েনি তোমার? বিহ্বল চোখে বনলতার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে স্পন্দন। ঘোর লাগা গলায় জিজ্ঞাসা করে, তুমি কি সে যার কথা বারবার ফিরে আসে আমার স্বপ্নে? বনলতা সে কথার কোনো উত্তর না দিয়ে বলে, আজ থেকে ঠিক 25 বছর আগে সেদিনও এমন আলোর মালায় সেজে উঠেছিল এই জঙ্গল। খুলে গিয়েছিল মহাকালের সেই অনন্ত পথের দরজা। আমরা এসেছিলাম অন্য কোনো সময় থেকে, অন্য কোনো মহাবিশ্বের প্রান্ত হতে, এই পৃথিবীর প্রয়োজনে, এই সময়ের প্রয়োজনে। আমরা নানা রূপে নানাভাবে ফিরে এসেছি বারবার। আজ এখানে বাস করে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব, যে মনে করে এই পৃথিবীতে তার, শুধু তার একার অধিকার আছে, আর কারো নয়। তাদের উদ্ধতদের কাছে হার মেনেছে আমাদের অস্তিত্ব। এবার তাই এই পৃথিবী ছেড়ে চিরকালের মতো ফিরে যেতে হবে আমাদের। চেয়ে দেখো, এই মহাবিশ্বেরই কোনো না কোনো প্রান্তে অন্য কোনো পৃথিবী অধীর প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছে আমাদের।
তাদের খেলাঘর সাজিয়ে দিতে এবারে তো আমাদের যেতেই হবে। আর যে সময় নেই। আমরা আমরা চলে যাব, এই এই পৃথিবী, এই জঙ্গল, আর আর আমাদের এই গল্পটা কোনোদিনও কি সত্যি হবে না? ওই গল্পটা এটার কি হবে? এই মহাবিশ্বের কোনো কিছুই চিরতরে হারিয়ে যায় না কখনো। এক রূপ থেকে অন্য কোনো রূপে নিরন্তর পরিবর্তিত হয়ে চলে কেবল। এই পৃথিবী, এই সভ্যতা এক পা করে নিজেই তার ধ্বংসের পথে এগিয়ে চলেছে প্রতিদিন। একদিন সব কিছু মুছে যাবে। তারপর হয়তো সৃষ্টি সেই আদিম থেকে আবার মেতে উঠবে তার নতুন কোনো ভাঙা গড়ার খেলায়। আসা যাওয়ার এই বিরামহীন স্রোতে বাধা দেওয়ার শক্তি তো আমাদের নেই। আর গল্পের কথা বলছো, কোনো গল্পই যে পুরোপুরি সত্যি বা মিথ্যে হয় না। আজ থেকে আবার হয়তো কয়েক শত সহস্র বছর পর এই মহাবিশ্বেরই কোনো না কোনো প্রান্তে আবার দেখা হবে আমাদের। তখন হয়তো তুমি ভুলে যাবে এই সন্ধে, এই রাত, আর আমাকে ভুলে যাবে আমার এই স্পর্শ। তোমার স্মৃতি থেকে মুছে যাবে আমার নামের চিহ্ন। আসলে কি জানো, আমাদের একবারই দেখা হয়, একবারই কাছে আসি আমরা, একবারই স্মৃতির স্পর্শে থেকে যাই চিরকাল। ধীরে ধীরে স্পন্দনের হাত ধরে উঠে দাঁড়ায় বনলতা, হাত ছানি দিয়ে কাছে ডেকে ওঠে। একটু দূরেই সেই প্রকাণ্ড আলোর গহ্বর জেগে আছে জঙ্গলের ঠিক মাঝ বরাবর। সেখানে অনন্ত সময় পেরিয়ে কোনো এক আদিম পৃথিবী পথ চেয়ে বসে আছে ওদের অপেক্ষায়। আর ঠিক তার পাশেই পড়ে আছে ডক্টর বাসুর পুড়ে ছাই হয়ে যাওয়া নিথর নিস্পন্দিত দেহটা। শেষবারের মতো নিজের চেনা এই জঙ্গলটাকে দু চোখ ভরে দেখে নেয় বনলতা। তারপর স্পন্দনের হাত ধরে এগিয়ে যায় সামনের দিকে। তবে ফিরে যাওয়ার আগে বনলতার সুরের মূর্ছনায় শেষ একবার সেজে ওঠে তার প্রিয় জঙ্গল। It's not